এবং আমি যেটুকু টের পেলাম যে আমার বাম হাতটা তখন দুইজন টেনে সামনে ধরছে, আরেকজন বলছে যে ওর হাত কেটে ফেল যেন আর লিখতে না পারে কখনো। যে আমার দরজায় এসে ভাঙ্গা হচ্ছে, আমি রুমের ভিতরেই বাইর হতে যাব, তখনই দেখলাম যে বাহির থেকে আমার সিটকেনিটা আটকানো। তখন ম্যাডাম আমার এই যে কপালের মধ্যে হাত রেখেছিল এবং এবং ম্যাডাম প্রতিনিয়তই আমার খোঁজ নিয়েছে এবং আমার সম্পূর্ণ চিকিৎসাটা ম্যাডামের তত্ত্বাবধানে রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ে যে আমি মারা গিয়েছি। তা আমার সেন্স ফিরে আসার পরে আমি শুনলাম যে 3বার আমার গায়েবানা জানাজা হয়েছে। আমার জন্মটি হয়েছে কিন্তু একটা বাংকারের ভিতরে। রাজনীতির জন্য শুধু বিরোধিতা করার মাধ্যমে না, জগন্নাথের স্পিরিট সবার মধ্যে আগে ধারণ থাকতে হবে, দেন অন্য স্পিরিট কাজ করবে, তাহলেই কিন্তু জগন্নাথে গিয়ে। শেখ হাসিনা কিন্তু তার কেরিয়ারটাই ধ্বংস করে দিয়েছে। শিক্ষক না হলে কৃষক হতাম। সাকিব আল হাসান আমাদের দেশের সেরা একজন প্লেয়ার, তাকে আওয়ামী লীগ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ঘুরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। প্রিয় দর্শক, কবির কথার মতোই সকলে শুধু নিজের ঘর বাঁধে না, নিজের ঘরের চিন্তা জলাঞ্জলিতে দিয়েও হাজার হাজার মানুষের ঘর নির্মাণ করে, স্বপ্ন নির্মাণ করে, ভালোবাসা নির্মাণ করে। এমন মানুষ পৃথিবীতে এখনও অনেক আছে, আর যে জন্যই পৃথিবী বা সভ্যতা টিকে আছে। আমাদের বৈঠক নিবেদিত হাসান মাহাদির পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো। আজকের এই সামনে চলার গল্পে এমন একজন অকুতোভয় দুর্বার ব্যক্তি আমাদের অতিথি হয়ে উপস্থিত হয়েছেন। এটা আমার জন্য অত্যন্ত গর্বের। তিনি আমার পুরো শিক্ষা জীবনের, পুরো জীবন ব্যবস্থায় আমার সবচেয়ে প্রিয় শিক্ষক, এবং আমার ধারণা আজকের অনুষ্ঠানটি যারা দেখবেন আমার সাথে একমত হবেন। হাজার হাজার শিক্ষার্থীর প্রিয় শিক্ষক, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় নেতৃত্ব, প্রিয় আদর্শ তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। স্যার, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্যার, আমি অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছি, অনেক তারকার সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু আপনার কাছে সাক্ষাৎকার নিতে একটু ভীতি, কোন জায়গায় যেন সঞ্চার হচ্ছে। তো এই অনুভূতি আবার উল্টা আমার অনেক সময় হয় যে আমি অতিথি হয়ে টেলিভিশনে যাচ্ছি, গিয়ে দেখি আমার স্টুডেন্ট উপস্থাপনা করছে, ও আবার একই কথা বলে আজকে আমি যেটা বলছি। তো আপনি আশা করি সাহস দিয়ে আমাকে এগিয়ে নেবেন, এবং আজকে শোটি সকলের জন্য শিক্ষামূলক, আদর্শর জায়গা থেকেও খুব গুরুত্বপূর্ণ। একেবারে ছোটোবেলা থেকে আপনার আসতে চাই। উপাচার্য হিসেবে অনেকেই সাক্ষাৎকার নিচ্ছে, জানছে, কিন্তু আপনার জন্ম, বেড়ে ওঠা, শৈশব হয়তো অনেকেই জানে না। তো এই অনুষ্ঠানটি আশা করি আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য পেছনের যে গল্পটি আছে তার একটা সারমর্ম আমরা সকলেই পাবো। আপনার জন্ম এবং শৈশবটা জানতে চাই শুরুতে। যে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটাই সবচেয়ে ভালো লাগার ব্যাপার যে আমার প্রিয় শিক্ষার্থী তার অনেক দর্শক সমাদৃত এই যে ইভেন্ট, পিছনে নয় সামনে চলো, এই কথার মধ্যেই আসলে একটা মাধুরতা এবং আমাদের জাতিকে স্বপ্ন দেখানোর একটা পয়েন্ট কিন্তু লুকায়িত আছে। আর মাহাদি লালটু শিক্ষা জীবন থেকেই সে আবৃত্তিকার এবং একজন সৃজনশীল ব্যক্তি। আমি তাকে সেভাবেই ধারণ করি এবং সেভাবেই দেখতে চাই, যদিও এখন আমার একটু ব্যস্ততা, আমি স্টুডিওতে যেতে পারলে আরও ভালো লাগতো। তো যাই হোক, শেষ পর্যন্ত সেট নিয়ে আমার অফিসে হাজির, এটাও আমাকে একটু পুলকিত করার মতো বিষয়। আচ্ছা, তো শৈশব থেকে শুরু করতে হচ্ছে, এটাও খুব এক্সাইটিং একটা মানে মুমেন্ট আমার জন্য। বিশেষত প্রত্যেকটা মানুষেরই জীবনের কিছু কাহিনী থাকে, তো আমার জন্মটাও সেই ধরনেরই একটা কাহিনীর মতোই, যেটা অনেকেই জানে না। 1971 দেশে পাকিস্তানি হানাদারদের আক্রমণ শুরু হয় এবং বিশেষত সেটা 26শে মার্চের পরেই জোরদার হয়। আমার জন্ম 1971-এর 1 এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বছর 1 এপ্রিল, এবং আমার জন্মটাও একটু আসলে ব্যতিক্রমধর্মী ঘটনা। এটা আমি অনেক জায়গায় বলেছি। অনেকে আমাকে বলে যে আপনি একটু দুঃসাহসী।
তো তার পিছনে আমার মনে হয় যে মানুষের জন্মের পরিবেশ এবং আবহাওয়াটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টর। একদম। তো স্বাভাবিক একজন মানব সন্তানের জন্ম হয় তার মাতৃকুলে অথবা হসপিটালে, আর আমার জন্মটি হয়েছে কিন্তু একটা বাংকারের ভিতরে। বাংকারের ভিতরে মাটির নিচে যে বাংকারগুলো তখন গর্ত করে খোঁড়া হয়েছিল পাকিস্তানি আক্রমণ থেকে বাঁচার জন্য, এবং এটা খুব একটা বিভীষিকাময়, পুরো গ্রাম শূন্য। আমার মা আমাকে গর্ভে ধারণ করছেন, ওই অবস্থায় গ্রাম থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। পুরো গ্রামের মানুষই পাকিস্তানি হানাদারদের আক্রমণের ভয়ে গ্রাম ছাড়া। পুরো গ্রামে, এত বড় গ্রামে শুধুমাত্র আমার বাবা এবং মাই আমাকে নিয়ে বাংকারের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, এবং সেই বাংকারের ভিতরেই আমার জন্ম হয়েছে। তো যার কারণে ওই সময়কার কামান, গুলা এবং গুলির শব্দ শুনেই সম্ভবত আমার জন্ম, এবং যার কারণেই আমি একটু চলার পথে খুব দুঃসাহসী। এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করলে আমি সেটা বলি। এবং সেখানে আরেকটি বিশাল কাহিনী আছে, সেটি আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। সেটি হলো যে বাবা এবং মা আমাকে নিয়ে বাংকারেই, তো এক পর্যায়ে আমাদের বাড়ির পাশে আমাদের সামনের পুকুরের পাড়ে একটি বড় আম গাছ ছিল, এবং অনেক দিন পর্যন্ত আমরাও দেখেছি সেই আম গাছে প্রচুর গুলির চিহ্ন ছিল, কারণ ওখানে আমাদের পাশেই হলো সিলেট ছাতক যে রেল লাইনটা, এবং বাম পাশে সুরমা নদী, এবং ওখানে একটা ব্রিজ ছিল। তো ওই এরিয়াটাকে কেন্দ্র করে মুক্তিবাহিনী এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে সমরযুদ্ধ হয়েছিল। এবং আমার বাবার কাছ থেকে যেটা শুনেছি যে আমাদের যে সামনের পুকুরের উত্তর পারে একটা জায়গা আছে, ওই জায়গাতে 13 জন হিন্দুকে দাঁড় করিয়ে পাকিস্তানি সেনাবাহিনীরা গুলি করেছিল। তো এক পর্যায়ে তারা আমাদের বাড়িতেও গিয়েছে, এবং মানুষের সন্ধান পেয়ে আমার বাবাকে এক পর্যায়ে ধরে ফেলেছিল। তো আমার বাবা তখন মেরেই ফেলবে এমন একটা অবস্থা। তো বাবা খুব উর্দুতেও কথা বলতে পারতেন, উনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন কর্মকর্তা পদে। তো উনি বলেছেন যে আমাকে মেরে ফেললে, আমার 1 মাসও হয়নি আমার বাচ্চার বয়স, তার কাছে কিন্তু তোমরা জবাবদিহি করতে হবে। এবং তাকে এই টাইপের একটা কথা বলার পরে তখন আর্মির যে জেনারেল ছিল সে বলছে যে কাহা তেরা আওলাদ, এটা বলে পরে আমাকে আমার কাছে নিয়ে গিয়েছে উনাকে। তো আমার মা আমাকে বাংকার থেকে কুলে করে উপরে নিয়ে আসছেন। তো নিয়ে আসার পরে তখন ওই জেনারেল নাকি আমাকে কুলে নিয়েছে। আচ্ছা। তো কুলে নেওয়ার পরে আমার মা খুব ব্যতিব্যস্ত হয়ে তখন চিৎকার দিয়ে বলছেন আমার ছেলেকে মেরো না, মেরো না, মেরো না। তখন নাকি ওই জেনারেল বলছে যে তেরি লাড়কা বহুত সা খুবসুরত হ্যাঁ, এবং এই টাইপের কি একটা উর্দুতে বলছে। এবং পরে আমার বাবার কুলে আমাকে ফেরত দিয়ে বলছে যে তোকে তোর এই বাচ্চার উসিলায় মাফ করে দিলাম। তো আমার বাবা দেখতাম জীবনে বহু সময় বলতেন যে ওই দিন হয়তো পাকিস্তানিরা আমারে গুলি করে মেরে ফেলতো, আমার এই ছেলের জন্য মারেনি, এবং এটা ওখানে বলছে। তো এই টাইপের একটা স্মৃতি নিয়ে আমার জন্ম নেয়া, এবং খুব মনে পড়ে বাবা এবং মা অত্যন্ত কষ্ট করেছেন, এবং ওই পরিস্থিতিতেই বাংকারের ভিতর থেকেই আমার জন্মটা এবং বেড়ে ওঠাটা, এটা আসলে খুব ব্যতিক্রমধর্মী একটি একেবারে ঘটনা। নিঃসন্দেহে। তারপরে এর কারণে আপনি সাধারণত কখনোই গুলির সামনে ভয় পান না, সে গল্প আমরা পরে আসব। যে সবাই যখন চলে গেছে যমুনার সামনে, আপনার এক ছাত্রকে নিয়ে যাচ্ছে, পুলিশটা টানতে টানতে আপনি তার উপরে গিয়ে রক্ষা করছেন একা, এবং প্রচণ্ড গোলাগুলি হচ্ছে তার মধ্য দিয়ে। আমরা অনুষ্ঠানের এক পর্যায়ে সেটার একটু কাট অংশ দর্শকদের দেখাবো। তারপরে জন্মটা আমরা শুনছিলাম একেবারে ছোটোবেলা, একটা প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল সিলেটেই কিনা? হ্যাঁ, আমি ছোটোবেলা আমার বাড়ির পাশেই আমাদের যে সোদপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা ছিল, আমি সেখানেই লেখাপড়া করেছি। এবং আমাদের বাড়িতে বিশেষত এটা অনেক দিন থেকে ছিল, এখনও আছে, কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল বাহির থেকে আসতেন তিনি লজিংয়ে থাকতেন সবসময়। এটা আমরা অনেক দিন পর্যন্ত সেটা দেখেছি। তো বাড়িতেই অনেকটা আমি লেখাপড়া করেছি, এবং এখানেও একটা স্মৃতি আছে। আমি যখন
ক্লাস 1-এ ভর্তি হই তখন ওটা পরিদর্শনে পরিদর্শক গিয়েছিলেন। হ্যাঁ, তো আমি তখন আমার বাবার কোলে ছিলাম। আমার বাবা ছিলেন তখন ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি। আচ্ছা, তো ইন্সপেক্টর গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করছে ক্লাস 2-তে। তো অনেকেই আনসার দিতে পারছিল না, তা আমি বাবার কুলে থেকে আনসারটা দিয়েছি। তখন ওই ইন্সপেক্টর আমাকে কুলে নিয়েছিল এবং বলছে যে একে সরাসরি ক্লাস 2-তে ভর্তি করে দাও। তারপর ওয়ান আপনি পড়েন? হ্যাঁ, না পড়েছি, আচ্ছা। পড়েছি বলতে একেবারে পড়ি নাই তা না, মানে উনি সেটা বলেছিল আর কি। আচ্ছা। হ্যাঁ, তো আমি সেখানেই লেখাপড়া করেছি এবং সেখান থেকে কমপ্লিট করেছি। দাখিল মানে এসএসসি লেভেল পর্যন্ত সেটা কমপ্লিট করেছি, তারপরে এসএসসি করেছি, আবার কলেজ থেকেও আমি এইচএসসি পাস করেছি। তো মোটামুটি লেগেছিলাম আর কি লেখাপড়ার পিছনে। এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলাম। আমার শিক্ষকরা আমাকে খুবই স্নেহ করতেন এবং আমি খুব একটু চঞ্চল টাইপের ছিলাম। অনেক শিক্ষার্থীদের সাথেই আমার ছোটোবেলা থেকেই খুবই ভালো সম্পর্ক এবং ক্লাস 1 থেকেই আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। আচ্ছা, বরাবর। তো তখন থেকেই মানে কিছু একটা করার জন্য সবসময় মানে ব্যাকুলতা ছিল এবং করার চেষ্টাও করতাম। এবং প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা, সেখানে বাহির থেকে প্রচুর শিক্ষার্থীরা আসতো লেখাপড়া করার জন্য। তাদের লজিংয়ের ব্যবস্থা করা, থাকা, সুবিধা অসুবিধা যাবতীয় সব কিছু, এটা ছোটোবেলা থেকেই আমরা খুবই অভ্যস্ত এবং এটা পারিবারিকভাবেও অনেকটা অভ্যস্ত। কারণ আমার আব্বার কাছে মানুষ নেই এবং বিশেষত খাবারের টাইমে কখনো যখন আমি একা হতাম, আমার আম্মা জিজ্ঞেস করতো যে তোমার সঙ্গী সাথীরা কোথায়। মানে সবসময় একটু পরিবেষ্টিত অবস্থায় থাকতে আমি পছন্দ করি। আমি খুব আড্ডা প্রিয় মানুষ, সবার সাথে আড্ডা দিতে পছন্দ করি এবং একাকিত্ব আমার কাছে মানে কখনোই ভালো লাগে না। সবসময় মানুষ পরিবেষ্টিত অবস্থায় থাকতেই আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, আমরা এগোচ্ছি শৈশব এবং ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত আপনি এলাকাতেই ছিলাম। এরপরে ভর্তি হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে? না, ইসলামী বিশ্ববিদ্যালয়ে না, এখানেও একটা কাহিনী আছে। 1989-তে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আমার মা তখন অসুস্থ। তো ওনাকে না জানিয়েই আমি রাত্রে ট্রেনে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম এবং খ ইউনিট, তখন কিন্তু ইউনিট ভিত্তিক পরীক্ষা পদ্ধতি ছিল। খ ইউনিটে আমি সম্মিলিত মেধা তালিকায় 27 নম্বর হয়েছি এবং যে কোনো সাবজেক্টই আমার পাওয়ার মতো অবস্থায় ছিল। আমি তখন আইআরে ভর্তি হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অ্যাট দ্য সেম টাইম তখন ইসলামী ইউনিভার্সিটি, যেটা ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ওআইসিতে মূলত ওনার প্রস্তাবনাই 3টি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল ওআইসির তত্ত্বাবধানে। একটি পাকিস্তানের ইসলামাবাদে, আরেকটি বাংলাদেশের রাজধানী ঢাকার গাজীপুর, আর মেবি আরেকটি মালয়েশিয়া বা কোথায়। তো এট এ টাইমে ইসলামী ইউনিভার্সিটিতে আমি ভর্তি পরীক্ষা দিয়েছি এবং সেখানে সম্মিলিত মেধা তালিকায় আমি প্রথম হয়েছিলাম এবং ল সাবজেক্ট পেয়েছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআরে আমি ভর্তি হওয়ার পরে 3 মাস এক নাগাড়ে ক্লাসও করেছি। তো দুর্ভাগ্য যে এরপরে রাজনৈতিক ক্লেশের একটু শিকার হতে হয়েছে, কারণ আমার বাড়ি যেহেতু সিলেট, ইলিয়াস আলী তখন ছাত্রদলের দুর্দান্ত প্রতাপশালী ছাত্রনেতা, আমি জসিমউদ্দিন হলেই থাকতাম। তো ওনার সাথে আবার গোলাম ফারুক কবির একটা গ্রুপিং ছিল, এটা বাংলাদেশের অনেকেই জানে। এবং ওই গ্রুপিংয়ের সূত্র ধরে এক পর্যায়ে পাগলা শহীদ এবং আরও 2 জনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। তো সেশন জটের ভয়ে আমি তখন ইসলাম ইউনিভার্সিটিতে আবার ক্লাস করা শুরু করি। আচ্ছা। কিন্তু দুর্ভাগ্য এরপরে ওখানে যাওয়ার পরে তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকার সেটাকে ট্রান্সফার করে আবার কুষ্টিয়াতে পাঠিয়ে দেয়। তো এক পর্যায়ে সেখানে আমি পরবর্তীতে কুষ্টিয়ায় যাই এবং ওআইসির বিশ্ববিদ্যালয়, এখানে ইসলামিক সাবজেক্টের ডিমান্ড অনেক বেশি হবে। তো বড় ভাইদের পরামর্শে আমি তখন থিওলজি সাবজেক্ট সেটাতেই অধ্যয়ন করি এবং সেটাতেই পরবর্তীতে গ্র্যাজুয়েশন এবং মানে মাস্টার্স টোটালিটা কমপ্লিট করেছি। তো এইটাও একটা আসলে কাহিনী এবং আমি মনে করি যে মানুষ যা কিছু চায় অনেক সময় সেটা পায় না, আর মূলত যেটুকু পায় সেটা সৃষ্টিকর্তার কৃপাই পায়। একদম। তো আমি সেখানে যদি আইআরে পড়তাম তো হয়তোবা আমার পথ চলাটা আজকে
কিভাবে হতো সেটা আমি জানি না। তবে আমি যেহেতু থিওলজি লাইনে পড়েছি, কোরআন হাদিস এবং এগুলা চর্চা করার সুযোগ পেয়েছি, তো আমি মনে করি যে এই ডিসিশন যেটুকু হয়েছে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা বিশেষ কৃপা এবং আমার জন্য অনুগ্রহ। আলহামদুলিল্লাহ, আমি আমার শিক্ষা নিয়ে, আমার অর্জন নিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি আদায় করি এবং আমি এতে খুবই সন্তুষ্ট। যাক, কখনোই তাহলে আফসোস হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লাম না? না, আমার মোটেও আফসোস হয় না। কারণ আমি তো ওখানে চান্স পেয়েছি পেয়ে এবং ক্লাস সম্মিলিত করেছেন। মেধা তালিকায় 27 হয়েছে, আইআর এর মতো সাবজেক্ট পেয়েছি, লয়ের মতো সাবজেক্ট পেয়েছি, আমি পড়িনি। আচ্ছা, এখান থেকে যখন গাজীপুর থেকে কুষ্টিয়াতে ইউনিভার্সিটি চলে গেল, আমার জানা মতো তখনই আপনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল যে বিশ্ববিদ্যালয়টা এখানেই থাক। সেটারও একটা বিশাল কাহিনী আছে। আচ্ছা, সেটা হলো যে আমরা মিছিল করেছি যে শিয়ালডাঙ্গা শান্তিডাঙ্গায় যাব না এই ধরনের, মানে যাতে করে মানে বিশ্ববিদ্যালয়টি ট্রান্সফার করা না হয়। এবং এক পর্যায়ে সেই আন্দোলন তো দমানোর জন্য সেনাবাহিনী প্রয়োগ করা হয়েছে এবং সেনাবাহিনী সেখানে আমাদের শিক্ষার্থীদের উপরে অমানসিক অত্যাচার করেছে এবং 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি ছিল, স্থানান্তর বিরোধী কমিটি। তো তন্মধ্যে সর্বকনিষ্ঠ, যেহেতু আমরা লাস্ট ব্যাচের গাজীপুরের, আমি ছিলাম এটার সদস্য ফার্স্ট ইয়ার আচ্ছা, থেকে। আচ্ছা। তা আমার ওজন ছিল তখন 37 কেজি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমার ওজন ছিল 37 কেজি এবং অনেকে দেখে আমাকে মনে করতো যে আমি সম্ভবত হাই স্কুলে পড়ি এই টাইপের। তো যেদিন সকালবেলা সেনাবাহিনীর বেশ কয়েক প্লাটুন সেনাবাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর গাড়িগুলো খুব শৃঙ্খলাবদ্ধভাবে সামনে আগায়, বোঝানোই যায় না যে পিছনে কতটা গাড়ি আছে। তা আমি বোটবাজারে গিয়েছি নাস্তা খেতে, খুব কাকতালীয় ঘটনা, হঠাৎ করে দেখি যে সেনাবাহিনীর গাড়ি আসছে জয়দেবপুর থেকে। তো গেইটে এসেই আমাকে পেয়েছে, পাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে যে এদেরকে চিনো কিনা, মানে আচ্ছা, তালিকা তালিকা, দেখায়। 7 জন। হ্যাঁ, এর মধ্যে দেখলাম আমার নামটাও আছে। হ্যাঁ, তা আমি বললাম যে না, ওনাদের তো চিনি না। কয় যে এরা থাকে কোথায়? আমি কইছি ছাত্র মানুষ থাকবে কোথায়, আর হলে টলে থাকে সম্ভবত। তো ওখান থেকে তারা হলে যায় এবং ওই সময়কার যারা নেতৃত্ব প্রদান করত, বিশেষত ছাত্রদলের সভাপতি ছিল আমাদের আশরাফ ভাই, যিনি এডিশনাল আইজি হিসেবে রিটায়ার্ড করলো। ছাত্রলীগের সভাপতি ছিল শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগের শাসনামলে উনি ব্রাহ্মণবাড়িয়ার এমপিও ছিল এবং শিক্ষক কর্মচারী কল্যাণ জোটের অনেক দিনের মহাসচিব ছিল উনি। তো তার মানে ওই ওনাদেরকে, আন্দোলনে যারা ছিলেন সকলেই ক্যারিয়ারে, হ্যাঁ, সবাই মানে খুবই ব্রাইট ক্যারিয়ারের অধিকারী এবং সেনাবাহিনী ওনাদেরকে ধরে এক পর্যায়ে মাথা থেকে টেনে টেনে চুলও তুলে ফেলছিল, মানে এমন ধরনের একটা অত্যাচার করেছে। তো আমি সেখান থেকে মূলত মেসে এবং গ্রামে যারা বা বাহিরে যারা থাকতো তাদেরকে তখন আমি সেই ইনফরমেশনটা খুব দ্রুততার সাথে পাস করি এবং এক পর্যায়ে সেনাবাহিনীর সাথে সেখানে গ্রামবাসী সহ আমাদের শিক্ষার্থী যারা বাহিরে ছিল তুমুল আকারে সংঘর্ষ হয় এবং রাতের আধারেই ওই দিনই ওখানকার যা মালপত্র ছিল সবগুলো সেনাবাহিনীর প্রোটেকশনে কিন্তু কুষ্টিয়াতে সেটা পাঠিয়ে দেওয়া হয়। তা আমরা আরও 3 থেকে 4 মাস পরে কুষ্টিয়াতে গিয়েছি এবং সেখান থেকেই মূলত পরবর্তীতে আমরা অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি। বেশ, এবার কুষ্টিয়াতে যাই। কুষ্টিয়ার একটি ঘটনা দিয়ে আমি শুরু করতে চাই, সেটি হচ্ছে একটা পর্যায়ে আপনি যেহেতু ওই জন্মটা 71-এ, যে কারণে ভয় তো নেই এবং বরাবরই রাজনীতির সাথে সম্পৃক্ত, মানুষ নিয়ে চলবার অভ্যাস সবসময় আছে। আর ব্যক্তিগতভাবে আমি আপনাকে যতটুকু চিনি, আপনার বিরোধী দর্শনের মানুষও 15 মিনিট আপনার সাথে কথা বললে আপনার সাথে আবার দেখা করবার আফসোস করে। তো এই নেতৃত্বের গুণাবলী আপনি জন্ম থেকেই পেয়েছেন কি না, নাকি চর্চা করে হয়েছে, সেই প্রসঙ্গ পড়ে। কিন্তু আমি যতদূর জানি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনাকে কোনো একটি রাজনৈতিক সংগঠন এমনভাবে পিটিয়েছিল বা এমনভাবে আঘাত করেছিল, ভেবেছিল আপনি মারা গেছেন। তারপরে যে কোনোভাবে উদ্ধার করে সম্ভবত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে দেশনেত্রী খালেদা জিয়া উদ্ধার করে ঢাকা নিয়ে আসেন, ঢাকা থেকে সিঙ্গাপুরে আপনাকে চিকিৎসা করিয়ে তারপর সেই মৃত ডক্টর রইসুদ্দিন আজ আমাদের জগন্নাথের উপাচার্য। ওই ঘটনাটা আসলে কি একটু জানতে চাই। এইটা আসলে তো খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি ঘটনা আমার জীবনে।
তো আমি মনে করি যে এই ঘটনাও আমার জীবনের মোড়টা গুলিয়ে দেওয়ার জন্য একটা অন্যতম ফ্যাক্টর। এবং আজকের আমি ডক্টর রইস হওয়ার পিছনে ওই ঘটনাটা আমার মনে হয় বিশাল প্রভাব ফেলেছে। আমি আমার পরিবার থেকেই যে শিক্ষাটা পেয়েছি, যে সবার সাথে মিশা এবং মানুষের জন্য কিছু করা। আমার বাবাকে আমি সব সময় দেখেছি নিজের পরিবারের খোঁজ নেওয়ার চেয়ে বাহিরের মানুষ ওনার কাছে সবচেয়ে আপন। তা আমরা মাঝে মধ্যে খুব রাগ করতাম যে বাবা আমাদের খবর নেয় না, মানুষ নিয়ে পড়ে থাকে। তো এখন মনে হয় যে সত্যিকার অর্থে এই পৃথিবীতে আল্লাহ যে মানুষকে প্রেরণ করছেন যে উদ্দেশ্যে, যে খেদমতে খালক, সৃষ্টির সেবা করা, তো আমার বাবা সেই এবাদতটুকুই মনে হয় সারা জীবন করে গেছেন এবং যথার্থই উনি সঠিক করেছেন। আমার মা মারা যাওয়ার পরে আমি দেখেছি বহু ভিক্ষুক বাড়িতে এসে গোড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছে। আমার মাকে আমি কোনোদিনও মাদ্রাসার হুজুর কলেজের স্যার আসার আগে খাইতে দেখিনি। অগ্রহায়ণ মাসে, ভাদ্র মাসে 20 জন 25 জন কাজের লোক কাজ করেছে, ধান লাগানো এবং ধান কাটার। আমার মাকে কখনোই ওরা খাবার আগে খাইতে দেখিনি। তো এই শিক্ষাগুলো কিন্তু আমি আমার ছোটোবেলা থেকে আমার বাবা মা থেকেই শিখেছি। তো আমি ছাত্র জীবনেও সেটা প্রতিফলন করার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক যে আমি শেষ পর্যন্ত আমার কিছু শিক্ষার্থীদের কাছেই আমার জীবনাবসান হওয়ার মতো একটি ঘটনা ঘটে গিয়েছিল। এবং সেটা হলো 1995-এর 28 এপ্রিল। পরের দিন আমার ফাইনাল পরীক্ষা ছিল। তো আমি সঙ্গত কারণেই ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, হ্যাঁ, এটা একটা আমি কারণ। সারা অনার্সে বলতে গেলে তখন ফার্স্ট তো ছিলামই, এবং ইউজিসির যে হিসাব অনুযায়ী আমাদের কিন্তু বাইরেও পাঠানো হয়েছিল। তা আমি প্রথম দিকেই ছিলাম। তো মাস্টার্সের আমার পরীক্ষা এবং পরের দিনই পরীক্ষা। আমি হলে ছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে আমি থাকতাম, যে হলের পরবর্তীতে আমি প্রভুষ্ট হয়েছি ওখানে থাকা অবস্থায়। তো আসরের আজান হচ্ছে আমি শুনলাম, আবার হইচইও হঠাৎ করে বাহিরে শুনছি, এবং আমি বারান্দা দিয়ে মানে করিডোরে গিয়ে দাঁড়িয়ে দেখছি যে অনেকেই আর্মস টার্মস নিয়ে দৌড়াচ্ছে। তা আমি জানালা দিয়া মানে করিডোর থেকে জানালা দিয়েও অনেক সময় আমি ডাক দিয়ে জিজ্ঞেস করছি যে কি হচ্ছে এখানে, কি ঘটনা কি। তো বাইর হতে যাব, তখনই দেখলাম যে বাহির থেকে আমার সিটকেনিটা আটকানো। আচ্ছা, তো এক পর্যায়ে আপনি কি রুমে একা ছিলেন? আমি রুমে একাই ছিলাম তখন। তো পিছনে দৌড়াদৌড়ি দেখে আমি ওখান থেকেও অনেককেই কিন্তু জোরে জোরে মানে নিবৃত করার চেষ্টা করছি। তো এক পর্যায়ে দেখলাম যে আমার দরজায় এসে ভাঙ্গা হচ্ছে, আমি রুমের ভিতরেই। আপনি কি তখন ভেতর থেকে সিটকেরি আপাতত আটকে দিয়েছেন? ভিতর থেকে সিটকিনি আমি আটকাই নেই, তবে যখনই মানে ভাঙ্গা শুরু করছিল তখন আমি সিটকিনি আটকেইছি। তো দরজাটা শেষ পর্যন্ত ভেঙেই ফেলছে এবং আমি কাউকে চিনতে পারিনি। তারা ভিতরে ঢুকলো, ঢুকার পরে সর্বপ্রথম তারা আমার ছাত্রাবাসে যেটা থাকে একটা বক্স এবং মানে বইপত্র রাখার মতো জিনিসপাতি, এইগুলা এসে সর্বপ্রথম চেক করলো, এবং এখানে আমার যে গোল্ড মেডেল ছিল, সার্টিফিকেট ছিল, আমার নোটপাতি ছিল, তারপরে আরও যা জিনিসপাতি সবগুলা নিয়ে এক পর্যায়ে তারা নিচে ডিল দিয়ে দিয়ে ফেলে দিল এবং আমার চোখ বেঁধে ফেললো। এবং আমি যেটুকু টের পেলাম যে আমার বাম হাতটা তখন 2 জন টেনে সামনে ধরছে, আরেকজন বলছে যে ওর হাত কেটে ফেল যেন আর লিখতে না পারে কখনো। তো আমি ছাত্র জীবনে যেহেতু একটু মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম, তখন আমি আমার হাতটা একটু সজোরে ছাড়িয়ে নিয়ে আমি ব্লক, যেটাকে বলে এলে মাস্টার আর্টের পরিভাষায় মানে মার্শাল আর্টের পরিভাষায় ব্লক দেওয়া, আমি ব্লক দেওয়ার চেষ্টা করছি। তখন ওই কূপটা পিছলিয়ে যায় এবং তারপরেও আমার হাতটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বাম হাত। তো এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই, এবং সেন্সলেস হওয়ার আগে আমি যেটুকু টের পেয়েছি, এক পর্যায়ে আমি পড়ে যাই মেঝেতে, এবং তারা আমার ডান হাত ইটের উপরে রেখে চাপাতারি গুঁড়া দিয়ে একবারে খুব সজোরে আঘাত করে আমার হাতও ভেঙে দেয়। এবং একটা উদ্দেশ্য যেন পরীক্ষা না দেয়, লিখতে না পারে। হ্যাঁ, এবং হাতও ভেঙে দেয়। এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই, আর কিছু বলতে পারি না।
আপনি কি পরে- তখন ছাত্র দলের সভাপতি? না, আমি ক্যাম্পাস। আমি ক্যাম্পাসের ছাত্র দলের সভাপতি না কিছু, আমি কোনো দলীয় তখন আমার কোনো পরিচয়ই ছিল না। আচ্ছা, আমি একজন ভালো স্টুডেন্ট ছিলাম এবং এটা সবাই বলতো যে আমি ভালো স্টুডেন্ট। আমি ভালো কি না খারাপ সেটা আমি জানি না, তো সবাই বলতো যে আমি ভালো স্টুডেন্ট এবং লেখাপড়াই করতাম মনোযোগ দিয়ে। তো যাই হোক, ওখান থেকে পরবর্তীতে আমাকে উদ্ধার করে ঝিনাইদহ হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও একটা খুব কাকতালীয় ঘটনা আছে যে আমাকে একটা যে দল আমি কখনোই সমর্থন করি না ওই দলের কর্মী হিসাবেই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, তো বর্তমানে ঝিনাইদহের যিনি জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, মজিদ। তো উনি আমার খুব ভালো বন্ধু ছিল। তো গন্ডগোলের খবর পেয়ে উনি হসপিটালে ছুটে আসছে আহতদের দেখতে। তো উনি যেহেতু একটা দলের সাথে সম্পৃক্ত, তো উনাকে বলা হয়েছে যে আপনাদের দলের এখানে কেউই নেই। আচ্ছা, হ্যাঁ, তো উনি গাড়িতে উঠে গেছে তখন। তো উনার ভাষ্য অনুযায়ী, উনি এখনও তো যেহেতু আছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে, উনার ভাষ্য অনুযায়ী যে উনার বুকের মধ্যে কেমন জানি একটা মুছড় দিয়েছে, উনি গাড়ি থেকে নেমে আবার হসপিটালে এসে ঢুকছে আচ্ছা, এবং ঢুকেই সর্বপ্রথম আমার চেহারাটা দেখছে। দেখার পরে তখন উনি খুবই উত্তেজিত হয়ে পড়ে এবং আরও লোকজন সব খবর দেয়। খবর দিয়ে তাৎক্ষণিকভাবে ওই অবস্থায় ওখানে ঝিনাইদহ হসপিটাল থেকে আমাকে উদ্ধার করে উনি কুষ্টিয়া হসপিটালে নিয়ে যায়। কুষ্টিয়া হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার অবস্থা এমন মানে সংকটাপন্ন, ততক্ষণে তো মোবাইল এবং ইন্টারনেটও ছিল না, চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ে যে আমি মারা গিয়েছি। তো পরের দিন বেড়ামারাতে দেশনেত্রী বেগম জিয়ার প্রোগ্রাম ছিল। এক পর্যায়ে মেসেজটা উনার নলেজেও চলে যায় এবং উনার সরাসরি হস্তক্ষেপে, উনার ব্যবস্থাপনায় আমাকে পঙ্গু হসপিটালে নিয়ে আসা হয়, ঢাকা পঙ্গু হসপিটালে, এবং এখানে চিকিৎসা শুরু হয়। তা আমার সেন্স ফিরে আসার পরে আমি শুনলাম যে 3বার আমার গায়েবানা জানাজা হয়েছে এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন অবশ্যই, কারণ হায়াত মৌতের মালিক তো উনি। তবে ম্যাডাম জিয়া আমাকে হসপিটালে দেখতে গিয়েছেন এবং যেদিন দেখতে গিয়েছিলেন ওই সময়কার ওই হসপিটালের ডিরেক্টর ছিলেন রুহুল কুদ্দুস সাহেব, যিনি আওয়ামী লীগের সময় মন্ত্রীও হয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রী। জি, তো এটা আমার কানে শোনা। আমার বেডের পাশে গিয়ে ম্যাডাম দাঁড়িয়ে ওনাকে জিজ্ঞেস করছিলেন যে ওর কি অবস্থা। তখন পঙ্গু হসপিটালের ডিরেক্টর তখন বলছিল আমার কানে শোনা যে ম্যাডাম ওর হাত 28 টুকরো হয়ে গেছে, ওটা জয়েন্ট লাগানোর কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই, ওর হাতটা কেটে ফেলতে হবে। আচ্ছা, তখন ম্যাডাম আমার এই যে কপালের মধ্যে হাত রেখেছিল এবং বলেছিল যে ওর হাত কোনো ক্রমেই কাটা যাবে না, যা করতে হয় তাই করতে হবে, কিন্তু হাত কাটা দরকার হলে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসতে হবে, কোনো মেশিনারিজ যদি প্রয়োজন হয় সেটাও নিয়ে আসতে হবে, ওর হাত কাটা যাবে না, দেশের জন্য ওর হাত দরকার আছে। ম্যাডাম কিন্তু এই কমেন্টসটা করেছিল। তো ওই দিনই 7 সদস্যের একটা ইন্টারন্যাশনাল বোর্ড গঠন করা হয় এবং সেখানে লন্ডন রয়্যাল হসপিটাল, মাদ্রাজ ন্যাশনাল অর্থোপেডিক্স, থাইল্যান্ডের আরও কোন কোন জায়গার ডাক্তার ছিল, ওনারা বোর্ড বসে শেষ পর্যন্ত আমাকে বাহিরে নিয়ে যাওয়া হয় এবং লন্ডন রয়্যাল হসপিটালে আমি চিকিৎসা নিয়েছি। ন্যাশনাল মাদ্রাজ যেটা অর্থোপেডিক্স, সেখানে চিকিৎসা নিয়েছি এবং ম্যাডাম প্রতিনিয়তই আমার খোঁজ নিয়েছে এবং আমার সম্পূর্ণ চিকিৎসাটা ম্যাডামের তত্ত্বাবধানে রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে। এটা আমার জীবনের একটা বিশাল প্রাপ্তি এবং ম্যাডাম ওই সময়টা থেকে আমাকে এত স্নেহ করতেন, এরপরে দেখা হলেই উনি আমাকে বলতেন তোমার হাত কি ভালো হয়েছে। আচ্ছা, এবং আমি দেখেছি যে আমরা এট এ টাইমে, আমি খুব ছোট মানুষ, আমাদের মরহুম প্রফেসর এমাজউদ্দিন স্যার, ইয়াজউদ্দিন স্যার, মুস্তাহিদ স্যার রাজশাহীর বিসি ছিলেন এবং এই টাইপের আরও যারা, ওনাদের সাথে আমিও অনেক সময় অনেকগুলো বৈঠকে ম্যাডামের গুলশান অফিসে থাকতাম। তো ম্যাডাম অনেক বিষয়ে আমাকে জিজ্ঞেস করতো, সবার কথা শোনার পরে তুমি কি বলবে, তোমার হাত ভালো হয়েছে। তো এই যে একটা অনুভূতি, এটা আসলে
খুব আবেগী করে ফেলে আর কি। একেবারে আপনি যখন বলছিলেন চোখে ছলো ছলো জল জমছে, মানুষ শুধু সফলতাই দেখে, ওর বিপরীতে যে কষ্ট, যে ত্যাগ, যে তিতিক্ষা, সেটা হয়তো খুব কম মানুষই দেখে। এবং ম্যাডাম খালেদা জিয়ার জন্য আজকের অনুষ্ঠান থেকে আমরা সকলেই দোয়া করি ওপারে যেন তিনি ভালো থাকেন। সেটাই। আর আপনার জন্য নিরন্তর শুভকামনা। এই সংগ্রামের মধ্য দিয়ে আপনার জীবন চলার পথে এত অগণিত ভক্ত, শুধু ছাত্র না, আমার কাছে মনে হয় ছাত্রর চেয়েও আপনার ভক্তের সংখ্যা বেশি। কারণ ছাত্র তো শুধু যেগুলো আমরা পড়ার সুযোগ পেয়েছি, আমরা বিশেষ সৌভাগ্যবান। কিন্তু যারা পড়ার সুযোগ পায়নি, তারা 5 মিনিট 10 মিনিট আপনার সাথে যারা কথা বলে, আমার ধারণা তারাও আপনার ব্যক্তিত্ব, আপনার দর্শনের ভক্ত হয়ে যেতে বাধ্য। অনেক ধন্যবাদ স্যার। আপনার অতীত শুনছিলাম, যে বর্তমানটা আপনার ওই অতীতের অভিজ্ঞতা, সংগ্রাম, ত্যাগের উপর দাঁড়িয়ে আছে। আপনার বিশ্ববিদ্যালয় জীবনে ত্যাগ শুনছিলাম, যে বিশ্ববিদ্যালয় আপনাকে এভাবে মেরেছিল, বা বিশ্ববিদ্যালয় বলছি কেন, বিশ্ববিদ্যালয়ে কতিপয় মানুষ মেরেছিল, সেই বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষক হিসেবে সম্ভবত কর্মজীবন প্রথম শুরু করেন সেখানে। এবং তারপরে জগন্নাথে এসেছেন, আমি যদি ভুল না করি 2008 নাকি 8-এর আগ পর্যন্ত আপনি সেখানে কাজ করেছেন। কিন্তু 8 সালে আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে এসেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার খুব কাছের 4-5 জন শিক্ষক আছে, এবং তাদের কাছে শুনি সেখানে এখনও আপনার বড় ছোট এবং শিক্ষার্থী পর্যায়ে প্রচুর ভক্ত, যারা আপনার নাম শুনলেই জিজ্ঞেস করে উনি কেমন আছে, ওনার সাথে এই স্মৃতি, নানান গল্প বলতে থাকে অবিরাম। তার মানে আপনি যেখানে গেছেন সেখানে আপনার দর্শনগত জায়গা থেকে কাজ করে গেছেন। একটু আপনার পরিবারে ফিরতে চাই, পরিবারে কে কে আছে সকলের জন্য? আমরা 3 ভাই, 2 বোন। বাবা সর্বশেষ 2011 সালে ইন্তেকাল করলেন। মা আগেই ইন্তেকাল করেছেন 1989-তে। তা আমি সবার ছোট। আচ্ছা। ভাই বোনদের মধ্যে সবারই ছোট। বাইরে বাহিরে ছিল, এখন দেশেই আছে। বোনদের তো বিয়ে আগেই হয়ে গিয়েছে, বাগনা বাগনিরা আছে অনেকেই। এই একই পারিবারিক অবস্থা। আর আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই আছি। এবং আমার বাবা খুবই সামাজিক মানুষ ছিলেন, এবং ওনার ইন্তেকালটাও খুব দৃষ্টান্তমূলক। উনি সারা জীবন দেখতাম দোয়া করতেন যেন সেজদায় গিয়ে ইন্তেকাল করে। তো আমার বাবা 98 বছর বয়সে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছে। মাশাআল্লাহ। সেই তুলনায় হয়তোবা মানে ওই বাবার সন্তান হিসাবে আমরা ওনার স্বপ্নের এত প্রতিফলন করতে পারিনি। বাট বাবার স্বপ্ন ছিল যে যেন জীবনে প্রতিষ্ঠা পাই এবং মানুষ স্মরণ রাখে। তো চেষ্টা করে যাচ্ছি, এই আর কি। একদমই। আপনার নিজের ব্যক্তিগত পরিবার, ছেলে মেয়ে কয়জন? আমার কোন পর্যায়ে আছে? সহধর্মিনী, সে ইসলাম ইউনিভার্সিটি থেকেই অনার্স মাস্টার্স করেছে, তার বাড়ি সিলেট। এবং সর্বশেষ সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। তো আলহামদুলিল্লাহ আমার এক ছেলে এবং এক মেয়ে। ছেলেটা বড়, সে এবার লেভেল 2 কমপ্লিট করলো, রেজাল্ট হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। এবং ইতিমধ্যে তার লন্ডনে 2-3টি ইউনিভার্সিটি অফার পেয়েছে। তো একটি ইউনিভার্সিটিতে মোটামুটি অ্যাডমিশন ফাইনাল পর্যায়ে। আশা করি আগামী সেপ্টেম্বর নাগাদ সে সেখানে হায়ার স্টাডিতে চলে যাবে। আর মেয়েটা ছোট, ক্লাস 8-এ পড়ে। এক ছেলে আর এক মেয়েই একই। তো বেশ আলহামদুলিল্লাহ ভালো আছেন। এবং মেয়েরাও এই বয়সে ওদের ম্যাচুরিটি দেখলে যে কেউ অবাক হয়। আপনার মেয়ের বক্তব্য আমি শুনেছি, ওর ম্যাচুরিটি দেখলে মনে হয় ওর 4 গুণ বা 5 গুণ বয়স। না, থ্যাংক ইউ। আমার মেয়েটা অনেকটা মানে ওই আমার ক্যারেক্টারই পেয়েছে। সে মানুষের সাথে মিশতে খুবই পছন্দ করে এবং সবার খোঁজখবর রাখতেই সে সবসময় ব্যস্ত থাকে। তো ছেলেটা আবার সম্পূর্ণ ভিন্ন। সে আবার ছোটবেলা খুব মানে প্রাণচঞ্চল ছিল, এখন আবার সে খুব মানে অনেকটা গম্ভীর হয়ে গিয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং এটা এনজয় করি। এবার আসতে চাই জগন্নাথে। এই জগন্নাথ প্রি স্কুল ছিল, সেখান থেকে বিশ্ববিদ্যালয় হয়েছে ধাপে ধাপে। কিন্তু বাংলাদেশের প্রতিটি স্তরে জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ ইউনিভার্সিটি অবিস্মরণীয় ভূমিকা। সেটা যদি 52 থেকে আসি, আমাদের জগন্নাথের শহীদের রক্তে 52 স্বীকৃতি পেয়েছে। সেটা 69, 70, 71, 90, 2024, যে কোনো জায়গায় জগন্নাথ কিন্তু সকলের আগে।
বুক পেতে দেয় এবং রক্ত ঢেলে দেয়, বারবারই আমরা দেখেছি। কিন্তু ঢাকা শহর স্থাপিত এই বিশ্ববিদ্যালয় নানাভাবে নিষ্পেষিত হয়েছে। আমি যেহেতু এখানে আপনার নেতৃত্বে 6 বছর পড়াশোনা করার সুযোগ পেয়েছি, আমি তার অনেক কিছু জানি। এবং আমরা যখন আন্দোলন শুরু করি, সেই আন্দোলনটা কোনোভাবে সফল হয়, কিন্তু যারা আন্দোলন করে তারা আবার সেটার ফল নিয়ে যেতে পারে না। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে চেয়েছিল ওরা পড়ে যেতে পারে নাই, পরে পড়েছে। আমরা যারা হলের আন্দোলন করতে করতে পাগল হয়ে গেছি, তারা আর আমরা কেউ হলে থাকতে পারিনি। কলতাবাজারের নিচতলার অন্ধকার ঘরে ব্যাচেলর থেকে থেকে আমাদের শিক্ষা জীবন শেষ করেছি। কিন্তু আপনি ভাইস চ্যান্সেলর হবার পরে অনেকগুলো আশার আলো চারিদিকে জ্বলছে। সম্ভবত কাল বা পরশু শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু আগামীকালকেই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবং তার মানে আমরা এখন থাকার জন্য যারা এই মুহূর্তে শিক্ষার্থী আছে তারা ভাতা পাচ্ছে, এবং ও পাশে আবাসিক খুব দ্রুত গতিতে আপনার নেতৃত্বে, এবং যমুনা আন্দোলন যেটা যে কারণে হয়েছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসটি যেন সেনাবাহিনীর হাতে এবং দ্রুত ত্বরান্বিত হয়, সেই কাজ সম্পর্কে আপনি ছোট্ট করে একটু 1 মিনিট আপডেট দিবেন কিনা, কত দূর আছে? না, অনেক ধন্যবাদ। আসলে যথার্থই এটাই আসলে প্রেক্ষাপট। ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় 2005 থেকে 2026। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশের শিক্ষা বিস্তারে সর্বপ্রধান ভূমিকা পালনকারী যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনেও কিন্তু তৎকালীন জগন্নাথ কলেজের অবদান অনস্বীকার্য। এই জগন্নাথ কলেজের লাইব্রেরির বই, ব্রেঞ্চ, ডেস্ক, টেবিল এইগুলো দিয়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে জগন্নাথ প্রতিটা আন্দোলন সংগ্রামে কিন্তু সারথীর ভূমিকা পালন করে, বাট ফলাফল প্রাপ্তির ক্ষেত্রে জগন্নাথ কিন্তু আর মূল্যায়িত হয় না। এই জন্য আমি একটি অনুষ্ঠানে বলেছিলাম যে সকল আন্দোলন সংগ্রামের রসদ যুগায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর আন্দোলন যখন সফল সমাপ্তি ঘটে তার ফলাফল কিন্তু আর জগন্নাথ পায় না, বরং জগন্নাথকে কেউ আর স্মরণ করে না। ওই যে গানের একটি লাইন আছে, ডিম পারে হাসে খায় বাগদাসী। হ্যাঁ, সেটাই, ওই বাগদাসী সব কিছু খেয়ে ফেলে এবং সব জায়গায় কেন জানি মানে একটা সিন্ডিকেট কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে তার অধিকারটা হারায় ফেলে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে সবাই মিলে এই আশঙ্কার জায়গাটুকু দূরীভূত করার জন্য। এবং সর্বশেষ যে যমুনা আন্দোলনের কথা বলা হলো, তো সেই আন্দোলনে আমরা যখন মার্চ ফর যমুনাতে যাই, আমার কাতারে অনেকেই ছিলেন, কারণ নেতৃত্ব পর্যায়ে আমি তখন সমিতির সেক্রেটারি ছিলাম। বাট সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের সাউন্ড পাওয়ার পরে দেখা গেল যে আর পাশে কেউই নেই। এক পর্যায়ে আমি একা হয়ে পড়ি। তার পরবর্তীতে আমার কিছু শিক্ষার্থী আমাকে ঘিরে ধরে, এবং এক পর্যায়ে আমার একজন শিক্ষার্থীকে পুলিশ যেভাবে মাটিতে ফেলে লাঠিপিটা করছিল, আমি কোনো ক্রমেই রক্ষা করতে পারছিলাম না। এক পর্যায়ে মানব ডাল হয়ে আমি তার পিঠের মধ্যে শুয়ে পড়েছিলাম, এবং পুলিশের ডিসিকে আমি বলেছিলাম যে আমার শিক্ষার্থীর গায়ে হাত দেওয়ার আগে কিন্তু আমাকে মারতে হবে। তো যাই হোক, সেই আন্দোলনের ফসলও কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত ব্যর্থতার বিষয়, কারণ সেই আন্দোলনটি সফল হওয়ার পরে তৎকালীন শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, ইউজিসির চেয়ারম্যান মেম্বার সহ আমাদের সাথে যে কমিটমেন্ট ছিল দীর্ঘ প্রায় 1.5 বছর হয়ে গেল, আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী আমাদের শিক্ষার্থীদের আবাসিক যে সুবিধাটা সেটা কিন্তু আমরা দিতে পারিনি। আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পর অনেকবার ইউজিসি মন্ত্রণালয় সহ অনেক জায়গায় আমি দৌড়াদৌড়ি করেছি, এবং আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি কনভিন্স করার চেষ্টা করেছি যে পুরান ঢাকার মতো একটি গিঞ্জি পরিবেশে আমার শিক্ষার্থীরা কি অমানসিক পরিশ্রম করে থাকে, তাদের আবাসিক কোনো সুবিধা নেই, তাদেরকে একটু সহযোগিতা যদি করা যায় তো সেটা জাতি গঠনের ক্ষেত্রেই কিন্তু কাজ হবে। যাই হোক, আমরা সেখান থেকে অতি অল্প সামান্য কিছু বরাদ্দ আমরা আনতে পেরেছি, এবং আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ খুব দ্রুত আকারে আমাদের যিনি সরকার প্রধান, যার মা মমতাময়ী মা, তার হাত ধরেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। অতীতের 15-16 বৎসর এই বেগম জিয়ার হাতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, বিদেয়ী বঞ্চিত হয়েছে, কোনো অনুদান দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি। তো অন্ততপক্ষে সেই বিষয়টা মাথায় নিয়েও যেন আমাদের বর্তমান সরকার আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, আমি সেই জন্য তাদেরকে কনভিন্স করার চেষ্টা করব, এবং
আমার পক্ষ থেকে যেটুকু করার দরকার আমরা সেটা করব। আর দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেটুকু সেটা 2018 সালে কিন্তু সেটা চালু হয়েছে, এখনও দৃশ্যমান কিছুই হয়নি। 5ই আগস্টের পরে বিশেষত এটা ক্রেডিট নেওয়া উচিত নয়, তারপরেও বাস্তবতা হলো যে আমি সমিতির সেক্রেটারি থাকা অবস্থায় ওই ক্যাম্পাসের কাজকে অগ্রাধিকার দিয়ে অনেক দূর যেটুকু দৃশ্যমান হচ্ছে সেটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং ভাইস চ্যান্সেলর হওয়ার পরে এই পর্যন্ত আমি 17টি মিটিং করেছি এই দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের জন্য। এবং গতকালকেও আমি সেখানে গিয়েছিলাম এবং প্রায় 2.5 কিলোমিটার আমি পায়ে হেঁটেছি এবং সরেজমিনে সেটা দেখেছি। এবং সংশ্লিষ্ট কন্ট্রাক্টর যারা এবং সেনাবাহিনী সহ সবাইকে নিয়ে আমি বসেছি এবং খুব কড়া বার্তা দিয়ে এসেছি যে 30 ডিসেম্বরের মধ্যে যার যেটুকু কাজ আছে সেটুকু করতে হবে। এবং আমি প্রতিনিয়তই সেটা মনিটরিং করব এবং কোথাও যদি কোনো বাধার সৃষ্টি হয় সেটা আমি দূরীভূত করে সামনে খুব দ্রুত যেন কাজটি সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে আমি ইনশাআল্লাহ সামনে কাজ করব। এবং এই নিয়ে আমি আমার কনসার্ন যে অথরিটি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী তারও দৃষ্টি আকর্ষণ করেছি যেন এই সুফলটুকু আমরা খুব হাতে নাতে খুব দ্রুত পেতে পারি। তা আমি আশাবাদী যে আমরা যদি সবাই আন্তরিকতার সাথে কাজ করি। আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে একটি স্লোগানই এখানে আমি ধারণ করেছি, টিম জগন্নাথ। একদম আমি বলছি যে প্রত্যেকের কাজ করবে, আমরা এখানে দলমতের কোনো বিচার বিশ্লেষণ করব না। কেউ যদি দলীয় পরিচয় দিয়ে কারো উপর অত্যাচার করে ফৌজদারি অপরাধ করে থাকে, হি উইল বি পানিশড, নো ডাউট। বাট দলীয় বিভাজনের ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতি না হয়। আমরা সবাই মিলেই একটা টিম এবং সবাই মিলেই সামনে এগিয়ে যাব। এবং এই স্পিরিটটুকু আমি সবার মধ্যে ছড়ানোর চেষ্টা করছি এবং সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি কাজের প্রতি। প্রত্যেকের কাজটুকু করবে। আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের কাজ করতে পারি তাহলেই কিন্তু জগন্নাথ এগিয়ে যাবে। একদম। আরেকটা বিষয় একটু আমার কৌতূহল, এটা জানি না আপনাকে কেউ জিজ্ঞেস করেছে কিনা, বাংলাদেশে যতগুলো জাতীয় কমিটি বোর্ড হয়, ধরে নেন অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিষয়ক একটি কমিটি হচ্ছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের একজন প্রফেসর হয়তো সদস্য আছেন। ইতিহাস নিয়ে একটি কমিটি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 1-2জন প্রফেসর আছে। বা আমার যে বিচরণ ক্ষেত্র, শিল্পকলার অনেকগুলো জায়গা আছে, চলচ্চিত্র পরিচালনা পরিষদ, অনুদান কমিটি, আমাদের এফডিসি পরিচালনা পরিষদ, গণমাধ্যম ইনস্টিটিউট, সর্বত্র আমরা দেখতে পাই ওখানে পরিচালনা পরিষদের মধ্যে ওই সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের কোনো না কোনো অধ্যাপক আছেন। ওইখানে আমি আমার বিশ্ববিদ্যালয়ের নামটি না দেখতে পেরে হতাশ হই। আমার কাছে মনে হয় একটা বড় বৈষম্যের জায়গায়, ন্যাশনালি এই জায়গাটা আমাদের বুঝে নেওয়ার সময় এসেছে এবং আপনি এইটা কোনোভাবে ইন্ডিকেট করেছেন কিনা আমি জানি। অবভিয়াসলি এটাতে একটু আগেই আমি বললাম যে সব জায়গায় জগন্নাথ কিন্তু আন্দোলন সংগ্রামে 24-এর গণ অভ্যুত্থানে যখন ছাত্রলীগ ব্যারিকেড সৃষ্টি করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু আমাদের 24-এর যারা নিজেদেরকে খুব যোদ্ধা মনে করেন প্রত্যেকেই কিন্তু অসহায় হয়ে গিয়েছিলেন এবং জগন্নাথের মিছিল গিয়ে কিন্তু সেই ব্যারিকেডটা ভেঙেছে। বাট এটা কিন্তু আমাদের জাতীয় লেভেলের কোনো নেতার মুখ থেকে কখনো আপনি শুনতে পাবেন না। এটা দুর্ভাগ্যজনক। তারপরে অন্যান্য সকল ক্ষেত্রেই আমি বলেছি, সম্প্রতি চীনে একটি টিম গিয়েছে ছাত্র দলের। তো সারা বাংলাদেশে যে কয়টি সংসদ হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যোগসু, সেই যোগসুতে ছাত্রদল সবচেয়ে ভালো করেছে এবং সবচেয়ে হার্ড কম্পিটিশন করেছে। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি কিন্তু সেই টিমে ইনক্লুড করা হয়নি। দুর্ভাগ্য। তো এইটা আমরা আমাদের প্রতি অবিচার বলবো না, আমি বলবো উদাসীনতা। সেই উদাসীনতার জায়গা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে এবং এর দায় কিন্তু আমাদেরও আছে। একদম। কারণ আমরা গিয়ে তল্পি বাহন করি, আমরা নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য নিজেদের স্বাতন্ত্র্যবোধ কিন্তু মেনটেন করি না। আমাদের মধ্যে কিন্তু সেই সচেতনতা তৈরি করতে হবে এবং সেই সচেতনতা তৈরি করার জন্য আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই আমাদের সেন্ট্রাল এলামানাই করব। আমাদের জন্য সুখকর বিষয় যে এবারের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় 8 জনের মতো এমপি আছে। আমি তাদের সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং সেদিন একটি কমিটিতে আমাকে আমন্ত্রণ ক্রমে ডাকা হয়েছিল। তা আমি গিয়ে সেখান থেকে খুব বিনয়ের সাথে বলে আসছি যে অন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি ওই কমিটির মেম্বার হতে পারে, আমি কেন আমন্ত্রণ ক্রমে অবশ্য আমি এটাকে আমার প্রেস্টিজিয়াস বিষয় মনে করে আমি মিটিংয়ে অ্যাটেন্ড করব না, আমি বেরিয়ে চলে আসছি।
তো এই বয়সটুকু সবাইকেই রাজ করতে হবে। নিজের আত্মসম্মানবোধ যদি নিজেরা তৈরি করতে না পারে তাহলে কিন্তু সেটা হবে না। আর আমাদের জগন্নাথের একটা ব্যাড কালচার যেটা যে বিরোধিতার জন্য বিরোধিতা করা, ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যে যে দল করুক তাকে ওন করতে হবে এবং তাকে সামনে এগিয়ে যেতে মানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই কিন্তু জগন্নাথের এই অ্যাচিভমেন্টটা কিন্তু ইনশাল্লাহ একদিন না একদিন হবে এবং সেই রাস্তা খুব সহসাই ইনশাল্লাহ তৈরি হবে এবং আমরা সেদিকেই এগিয়ে যাব। যেমন আমি এখন বলেছি যে আগে যারা ভাইস চ্যান্সেলর হয়ে এখানে আসতেন ম্যাক্সিমামই অন্য বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের এখানে টিচিং প্রভিশনে নিয়োগ দেওয়া হতো। আমি বলেছি যে ফার্স্ট চয়েস ইজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার যদি ক্যাপাবল ক্যান্ডিডেট থাকে সবার আগে জগন্নাথের ক্যান্ডিডেটকে মূল্যায়ন করা হবে, দেন অন্যদের আমরা সেটা দেখব। তো জগন্নাথকে এগিয়ে নিয়ে যেতে হলে এইভাবে প্রতিটি সেক্টরেই কিন্তু জগন্নাথের প্রাধান্য মানে দিতে হবে এবং সেই মানসিকতা যারা জবিয়ান তাদের মধ্যে থাকতে হবে এবং জবিয়ান হিসাবে আরেক জবিয়ানকে অন্তর দিয়ে ধারণ করতে হবে। এখানে ঘৃণা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার মাধ্যমে না, রাজনীতির জন্য শুধু বিরোধিতা করার মাধ্যমে না, জগন্নাথের স্পিরিট সবার মধ্যে আগে ধারণ থাকতে হবে, দেন অন্য স্পিরিট কাজ করবে, তাহলেই কিন্তু জগন্নাথ এগিয়ে যাবে। একদম দুর্দান্ত বলেছেন। সবাই মিলে জবিয়ান এই চিন্তা এবং আপনার যে দর্শন, সেই জায়গায় গেলে আমার মনে হয় 2-4 বছরেই জগন্নাথ একটা অন্য আলোকিত হবে এবং আপনার নেতৃত্বে সেটি সম্ভব বলে প্রতিটি মানুষ বিশ্বাস করে এবং রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে যে আপনার পক্ষের না সেও বিশ্বাস করে যে ডক্টর মোহাম্মদ রইসউদ্দিনকে দিয়ে হবে। এটা আপনার একটা ভালো অর্জন আমি মনে করি, কারণ আপনার আড়ালে আপনার বিরোধী পক্ষের অনেকের কথাও আমি শোনার চেষ্টা করি। না, আমি আসার পরে যেমন অনেকগুলো প্রথমের আমি কিন্তু ইতিমধ্যে জন্ম দিয়েছি। যেমন সর্বপ্রথম ভাইস চ্যান্সেলর হিসাবে আমি যোগদান করার পরেই যে ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরে ঈদের শুভেচ্ছা বিনিময় কিন্তু আমি সবাইকে নিয়ে করেছি এবং ঈদের জামাত যদিও ইমাম সাহেবের অনুরোধে জোর করেই আমাকে দিয়ে ইমামতি করিয়েছে, সেটা আমি করেছি। ঈদের পরে আনুষ্ঠানিকভাবে আমি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি এবং এজ এ ভাইস চ্যান্সেলর এটাই প্রথম যে সব শিক্ষকদের সাথে আমি মত বিনিময় করেছি, সব কর্মচারীদের সাথে মত বিনিময় করেছি। আমি যোগদান করার পরে সর্বপ্রথম ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড সেটা আমি বিতরণ করেছি। তারপরে এই যে আগামী 17 তারিখে আমি ডিনস অ্যাওয়ার্ড দিব, আমার মেরিটোরিয়াস যে স্টুডেন্ট সব ফ্যাকাল্টির সবাইকে দিয়ে 104 জন পাবে। মাননীয় শিক্ষামন্ত্রী আসবেন, শিক্ষা সচিব আসবেন এবং আমার শিক্ষার্থীদের গলায় গোল্ড মেডেল পরিয়ে দিবে। এটা কিন্তু আনন্দের ব্যাপার। তারপরে সর্বপ্রথমবারের মতো আমি বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড, র্যাঙ্কিংয়ে আমাদের এগিয়ে যেতে গেলে এগুলোর কোনো বিকল্প নেই, সেটা আমরা করব এবং সেটা ইনশাল্লাহ আগামী 28 তারিখে হবে। মাননীয় ইউজিসির চেয়ারম্যান সেখানে প্রধান অতিথি হয়ে আসবে এবং ডেভেলপমেন্ট র্যাঙ্কিং কমিটি নামে আমি একটি কমিটি করেছি এবং একাডেমিক এবং রিসার্চের বিভিন্ন বেচে অনেকগুলো বিষয় আমি সেগুলো ইনক্লুড করার চেষ্টা করেছি। আমি ক্রাশ প্রোগ্রাম নিয়েছি যেন আমার শিক্ষার্থীদের জীবন থেকে সেশন জট নামক যে অভিশাপ সেটা দূরীভূত হয়ে যায় এবং প্রতিটি শিক্ষক যেন তার কাজে কোনো গাফিলতি করতে না পারে, তার একটা সুন্দর ব্যবস্থাপনা আমি দাঁড় করানোর চেষ্টা করেছি অলরেডি এবং তাদেরকে আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যে আপনার কাজটিকেও আপনি করেন এবং আমি শিক্ষার্থীদের মধ্যেও ওই চেতনা জাগানোর চেষ্টা করছি যে প্রত্যেকেই কিন্তু জবাবদিহিতার মধ্যে, জবাবদিহিতা নিশ্চিত করেই কাজটা করতে হবে, লাগামহীন কিছু করা যাবে না। আমরা কিছুদিন পূর্বেও এই দেশে যে মব কালচার এবং মবের যে রাজনীতি দেখেছি, ওই রাজনীতি চালু থাকলে এই জাতি কখনোই আসবে না, এই জাতি ধ্বংস হয়ে যাবে। সুতরাং প্রত্যেকের কাজের জন্য লায়াবল হতে হবে, রিস্ক নিতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এইগুলো জাগানোর চেষ্টা করছি, দেখি কতদূর করতে পারি। বাহ, খুব দারুণ। আপনার গল্পটা সাধারণ টকশোর মধ্যে নাই, একেবারে আমার মনে হচ্ছে কোথায় যেন সিনেমার মতো একটার পর একটা দৃশ্য দেখতে পাচ্ছি এবং ভিজুয়ালি দেখতে পাচ্ছি অনেক কিছু। আপনার বলাটাও এত চমৎকার। জানতে চাই আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি ছিল, যেটি পরে উল্টো শক্তি হয়ে গেছে? আমার বড় ব্যর্থতা যেটা আমি বলতে চাই সেটি হলো যে আমার আদর্শের প্রশ্নে অবিচল থাকা। এই ক্ষেত্রে আমাকে আসলে বোকাই মনে হয়, কারণ আমার চতুর্পাশের অনেক লোকজন দেখলাম যে একটা সময় আমারই সহযাত্রী ছিল, পরে দেখলাম যে সম্পূর্ণ 100 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিয়ে তারা আরেক দল হয়ে গেছে। আরেক দল হয়ে গেছে এবং
80 থেকে 90% মানুষকে তো আমি এই চরিত্রেরই দেখি। তো আমার সবচেয়ে বড় ব্যর্থতায় আমার কাছে মনে হয়, বা আমার নিজেকে বোকা মনে হয়, যে ওই শ্রুতে আমি গা বসাতে পারিনি। আমার মনে পড়ে যে এই ক্যাম্পাসেই যখন মিজান স্যার ভাইস চ্যান্সেলর ছিল, এই যে সায়েন্সের মাঠে একটি অনুষ্ঠান হয়েছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার আসাদুজ্জামান খান কামাল এসেছিল। এই বিসি আমাকে পরিচয় করিয়ে দিয়েছে যে সারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব আওয়ামী লীগও ছাড়া। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে তাহলে উনাকেও আমাদের সাথে নেন। হ্যাঁ, কয় না না, ওর ইমান খুবই শক্ত, ও আসবে না, হবে না। পরে অনুষ্ঠানের শেষে তখন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে বলছে আসেন একটা ছবি উঠাই। আমি বলছি আপনার সাথে ছবি উঠাইলে তো অদূর ভবিষ্যতে লোকজন আমার আওয়ামী লীগ বলবে। আমি কিন্তু উঠাইনি। হ্যাঁ, তখন অনেকেই দেখলাম যে এটা নিয়ে খুব তির্যক মন্তব্য করলো। তো আমি আর কিছু মনে করিনি। আমি মনে করছি যে আমি হয়তো বোকা মানুষ, যেটা বুঝি ওটা বলে ফেলি, এবং আমার মাঝে কোনো গোপনীয়তার কিছু নেই। হ্যাঁ, তো নিজ আদর্শে অটল থাকার কিন্তু একটা পুরস্কারও আছে, যে এই পুরস্কারটা আমি মানুষের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্যে পাই। বাহ, অতএব নিজের আদর্শে থাকতে হবে, এটি অনিবার্য। না থাকলে সেটা তো আসলেই মুশকিল। নিজের আদর্শে না থাকলে সৃষ্টিকর্তা এক, প্রত্যেকের জন্মদাতা এক, ইসলামের সূত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষ তার কথায় এবং কাজে এক। তো যার মধ্যে এর ব্যতিক্রম দেখা যায় তার মধ্যে মনুষ্যত্ববোধের ঘাটতি আছে বলে আমি মনে করি। এটা হওয়া উচিত না, কারো ক্ষেত্রেই উচিত না। কারণ মানুষের চরিত্রই মানুষকে কিন্তু উৎকর্ষতার উচ্চ শিখরে নিয়ে যায়। শিক্ষার্থীদের একটা অভিযোগ যে আমরা পড়াশোনা করে চাকরি পাই না, চাকরি হচ্ছে না। এ বিষয়ে শিক্ষা ব্যবস্থার কোনো ত্রুটি আছে নাকি অন্য কোথাও ঝামেলা? এটি নিয়ে সেদিন আমি জাতীয় পর্যায়ে একটি কর্মশালায় কথা বলেছি। এটা আমাদের অ্যাকচুয়ালি জাতীয় ত্রুটি হবেই না কেন। আমরা সংস্কারের জন্য 24-এর গণ অভ্যুত্থান করলাম। তো গণ অভ্যুত্থানের পরে কতগুলো সংস্কার কমিশন হলো, তো শিক্ষা সংস্কার কমিশন হলো না কেন? একদম হয়নি তো। আজকে আমরা যদি ইউরোপ, আমেরিকা এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে তাকাই, এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দরকার নেই, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং শ্রীলঙ্কার দিকেও যদি তাকাই, তো সেখানে যে পরিমাণ আপনার কর্মবান্ধব শিক্ষা ব্যবস্থা যেটা চালু হয়েছে, আমাদের দেশে তো আমরা সেটা এখনও চালুই করতে পারিনি। তো কেন পারিনি? সেখানে আমাদের ক্যারিকুলামগত, আমাদের ন্যাশনাল যে পলিসি, এডুকেশন পলিসি, সেই পলিসিগত কিন্তু সেখানে আমাদের সীমাবদ্ধতা আছে। তো কারিগরি শিক্ষায় যদি আমরা আমাদের সন্তানদের শিক্ষিত করে উঠাতে না পারি, তাহলে আমাদের জন্য বিশ্ববাজারটা তো আসলে সংকুচিত হয়ে যাচ্ছে। তো এই নিয়ে আমাদের বর্তমান চৌকস শিক্ষামন্ত্রী উনি কাজ করছেন, আমাদের ইউজিসি কাজ করছে, এবং বিশেষত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আস্থার প্রতীক, উনি লন্ডনে যেহেতু অনেক দিন ছিলেন, উনি খুঁটে খুঁটে প্রত্যেকটি বিষয় উনি কিন্তু অনুধাবন করার চেষ্টা করছেন। এবং আমি ওনার অনেকগুলো প্রোগ্রামে দেখেছি উনি আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছেন, উনি টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছেন। এবং এটা যদি সত্যিকার অর্থে ওনার নেতৃত্বে উনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা ইনশাল্লাহ কেটে যাবে। আমাদের বেকারদের সংখ্যা কমবে, এবং আমাদের ইনশাল্লাহ আমাদের তরুণরা তারা যেন কর্মক্ষেত্রে তাদের সুযোগও বাড়িত হয় এবং সেখানে তাদের নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, সেই ধরনেরই একটা বাস্তব এবং বাস্তবসম্মত একটা শিক্ষা পদ্ধতি, সেটা ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। এবং আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাবর্ষ থেকে আমি অবিকারিকুলাম চালু করেছি, এবং এটা নিয়েও আমরা আমাদের কোলাবোরেশন যেন অন্যান্য লেভেলে আরও বিস্তৃত করতে পারি, আমরা যেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এমইউ করে সামনে এগিয়ে যেতে পারি। এই ধরনের বাস্তবসম্মত পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যে অনেকগুলো গ্রহণ করেছি, এবং ইনশাল্লাহ আমরা এই পদক্ষেপ গ্রহণের মধ্যেই থাকবো আর কি। বেশ, আমাদের ফুটবল বিশ্বকাপ আবার দুয়ারে করা নাড়ছে। তো আমি 10 সেমিস্টার আপনার অধীনে, তার 8 সেমিস্টারে আপনি ক্লাস নিয়েছেন। আমি যতদূর জানি আপনি ঠিকঠাক ব্রাজিল সাপোর্ট করেন, এবং ব্রাজিল যেহেতু অনেক আগেই 5 বার বিশ্বকাপ পেয়ে গেছে, তো আমাদের একটাই আর্জেন্টিনা আলাদা ঝামেলা ছিল যে 2 বার পেয়েছে, তো গতবার যেহেতু পেয়েছে 3 বার হয়েছে। তো যারা আর্জেন্টিনা করে তারা ভাবছে এইবার পেলে 4 বার, পরের বারই তো 5 বার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কোনো কোনো গ্রুপে আবার দেখতে পাচ্ছি যে অধ্যাপক ডক্টর রইসউদ্দিন এই আগাম আভাস পেয়ে যে আর্জেন্টিনা আবার পরপর 2 বার বিশ্বকাপ জয় করবে, আগাম আভাস পেয়ে নাকি আর্জেন্টিনায় ভিড়ে গেছে।
আর অন্য বিভিন্ন গ্রুপে আবার ব্রাজিলিয়ান যে গ্রুপ আছে তারা দেখতে পাচ্ছি কি যে তারা বলছে যে অধ্যাপক রইসউদ্দিন যদি চলে যায় তাতেও কিছু যায় আসে না, ব্রাজিলই ওই 5 বার কোনোভাবে অতিক্রম করতে পারবে না। তো আপনি এখনো ব্রাজিলে আছেন নাকি আর্জেন্টিনায় আছেন? না, এটা তো বিশ্বকাপ সামনে একবারে কড়া নাড়ছে। আচ্ছা। আগামীকালকে থেকেই শুরু হবে। হ্যাঁ, তো এইটা নিয়ে যে একটা উন্মাদনা এবং যে একটা কি বলবো প্রাণের উচ্ছ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটা আমার মনে হয় বাংলাদেশের আর কোথাও নেই। এবং আমার এখানে যতগুলো টিম আছে সাপোর্টার টিম, আর্জেন্টিনা বলি, ব্রাজিল বলি, ফ্রান্স, তারপরে স্পেন, জার্মান, ইভেন সেদিন দেখলাম হাইতির টিমও আছে। হাইতির টিম আছে। হ্যাঁ, তো প্রত্যেকেই মনে করে যে আমি তার টিমের মেম্বার। তো একদিক দিয়ে কিন্তু এটা ঠিক, কারণ আমি যেহেতু এসে স্লোগান দিছি এখানে যে টিম জগন্নাথ। হ্যাঁ, তো সব টিমের প্লেয়ার যেহেতু আমার এই টিমে আছে, তো আমার টিমই তো মানে সবাই আছে, তা আমি সব টিমেরই প্রতিনিধিত্ব করছি। আর যেহেতু এখন ভাইস চ্যান্সেলর, এখনও তো আমার টিম হলো টিম জগন্নাথ। তবে অ্যাকচুয়ালি পার্সোনালি বললে ফুটবল মানেই হলো ব্রাজিল, কারণ ব্রাজিল মানে ছান্দনি, মানে একটা ছন্দ, ব্রাজিল মানে একটা আর্ট, এবং ফুটবলের একটা ক্যারিশম্যাটিক যে সৌন্দর্য, এটা কিন্তু আসলে ব্রাজিল ছাড়া আর কোথাও নেই। ব্রাজিল প্রতিটা বিশ্বকাপ কোয়ালিফাই করা একমাত্র বিশ্বের একমাত্র দল। আর আর্জেন্টিনা হিসাব করছে যে হবে 4টা, বাট বর্তমানে আছে 3টা। তো ওই ব্রাজিল পর্যায়ে যেতে তো আর্জেন্টিনার আরও মেবি 50 বছর লাগবে। তো এটার সাথে এটার আসলে কোনো কম্পেয়ার হয় না। আর সবচেয়ে বড় জিনিস যে ব্রাজিল টিমের ফ্যান আমি। ব্রাজিলের তো ভালো একটা স্পন্সরশিপ নিয়ে আমি একটা পুরো ওয়ার্ল্ড কাপও দেখে আসছি, ফ্রান্স ওয়ার্ল্ড কাপ। এবং ব্রাজিলের খেলা ভালো লাগে, কারণ ছোটোবেলা আমরা ওই যে বইতে পেলের কাহিনী পড়েছি, ফুটবল কালো মানিক, তারপরে ফুটবলের রাজা, আরও বহু উপাধি। এবং ম্যারাডোনাকেও আমরা দেখেছি, বলতে যা বুঝি মানে সংখ্যায় সর্বোচ্চ ব্রাজিল। হ্যাঁ, এবং মানে ম্যারাডোনাকেও আমি দেখেছি যে পেলেকে কি পরিমাণ সমীহ করতে। তো এমনিই তো আর হয়নি। এবং পেলের যে ব্যক্তিত্ববোধ এবং তার যে অবস্থান ফুটবল বিশ্বে, এটা আসলেই তো পুলকিত হওয়ার মতো। তো যাই হোক, ফুটবল ব্রাজিল আর্জেন্টিনা সেটা কোনো বিষয় না, ওইসব দল সাপোর্ট করে আমাদের কোনো লাভও নেই। আমরা এটা জাস্ট আনন্দ করি। আমাদের দল, আমাদের প্রত্যেকের কর্মস্থলে আমাদের সেট আপ হওয়া, এবং টিম জগন্নাথ, ওই যে আমি বলছি আমার টিম এইটাই, সবাইকে নিয়েই আমরা ইনশাল্লাহ সামনে সেটার জন্য আনন্দের মধ্যে থাকে। গত ফুটবলে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা নিয়ে কাজিয়া যেটা বলে আমাদের অঞ্চলে গোলমাল, না সেটা হবে না, সেটা এখানে হবে না। সবাই মিলে সারা দেশবাসীকেই সজাগ থাকতে হবে, এটা শুধুই খেলা, শুধুই সেটা এখানে হবে না ইনশাল্লাহ, সমস্যা নেই। অনেক ধন্যবাদ। বর্তমান প্রধানমন্ত্রী দুটো বিষয়ে সবার আগে গুরুত্ব দিচ্ছেন, সেটি হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি চর্চা, একসাথে এগোতে চাচ্ছেন। তো যেহেতু উনি লন্ডনে ছিলেন, বিশ্বের সকল উন্নত দেশ কিন্তু শিক্ষা সংস্কৃতি একসাথে এগোয়, কিন্তু আমাদের দেশের শিক্ষা কখনো কখনো সংস্কৃতি অপসংস্কৃতি এলোমেলো করে এটার সাথে মুখোমুখি করে দিয়ে, ধর্ম এটার সাথে গুলিয়ে মনে হচ্ছে যে সংস্কৃতির চর্চাটা এটা আলাদা একটা বিষয়। এই জায়গায় কিন্তু আমাদের একটি গ্যাপ রয়ে গেছে। নিশ্চয়ই আপনার জায়গা থেকে জগন্নাথে একটি সমীহ সুন্দর জায়গা আসবে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর এই চিন্তা দর্শনের সাথে শিক্ষার্থীদের কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই মানে এই থিঙ্কিংটা করেছেন। তো প্রধানমন্ত্রী থিঙ্কিং করেছেন, এটা অবশ্যই মানে অনেকেই পালন করবে। তো আমি ব্যক্তিগতভাবে সেই দর্শনে আগেই বিশ্বাস করি। এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম মাঠে ফুটবল গড়ানোর কারিগর কিন্তু আমি, এবং সেটা আওয়ামী লীগের ওই সময়টাতেই। এবং ওই সময় আপনি স্বাধীনতার 40 বছর উপলক্ষে আপনার নেতৃত্বে বিশাল সাংস্কৃতিক কম্পিটিশন হয় সমস্ত ক্ষেত্রে, সেখানে আমি দুটো বিভাগে প্রথম হয়েছিল, পুরস্কৃত হয়েছিল। হ্যাঁ, সেটা আমার খেয়াল আছে। এবং আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে এবারের পয়লা বৈশাখ যেভাবে আমি উদযাপন করেছি, এটা আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত 21 বৎসরেও কেউ করতে পারেনি। এবং আমি শুধুমাত্র জগন্নাথকে জগন্নাথ কেন্দ্রিক চিন্তা করি না। এটা যেহেতু পুরান ঢাকার একটি প্রতিষ্ঠান, পুরান ঢাকার একটা বিশাল রাজনৈতিক ঐতিহ্য রয়েছে, আমি সেইটাকে কেন্দ্র করে আশেপাশের যত প্রতিষ্ঠান আছে সবাইকে কিন্তু এখানে ইনভাইট করেছিলাম। এবং আমি আমাদের যে গ্রামীণ সংস্কৃতির যে আবহ, আমি নাগরদোলা, তারপরে এখানে চরকি, তারপরে ময়ূর এবং ইত্যাদি আরও যে সমস্ত আনুষঙ্গগুলো আছে আমাদের পয়লা বৈশাখের, এগুলো সবই আমি কিন্তু ইনক্লুড করেছি। আগামী 2 নভেম্বর আমাদের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হবে। তো আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষার মধ্যে এঙ্গেজ করে রাখার জন্য তাদের চাহিদা অনুযায়ী আমি
সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ব্যান্ডের বর্তমান সময়ের যে সম্রাট নগরবাউল জেমস। নগর বাউল জেমস, তাকে আমি নিয়ে আসবো এবং ইতিমধ্যে তার সাথে কিন্তু আমার কথা হয়েছে। বাহ, এবং আগামী 24 এবং 25 নজরুল এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখানে সংস্কৃতি মন্ত্রী, প্রতিমন্ত্রী অনেকেই আসবেন। এবং এর আগে অলরেডি 18 না 19 তারিখে আমাদের একটি ফিল্ম ফেস্টিভ্যাল অলরেডি অনুষ্ঠিত হবে এবং সেখানেও মাননীয় তথ্যমন্ত্রী আসার কথা আছে। তো সারা বছর জুড়েই আমি বিশ্বাস করি যে সুস্থ শিক্ষার জন্য সুস্থ সংস্কৃতি চর্চার প্রয়োজন, কি দারুণ। এবং এই সংস্কৃতি চর্চা না থাকার কারণে আমি মনে করি যে আমাদের অনেক শিক্ষার্থীরা কিন্তু আত্মহননের পথ বেছে নেয়। ক্রীড়া সংস্কৃতি এটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমরা যদি উন্নত বিশ্বর দিকে তাকাই, এই যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেটা যদি শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত না থাকে তাহলে কিন্তু এই শিক্ষা হয় না, এটা হয় একগুয়েমি শিক্ষা, এটা বাস্তবধর্মী শিক্ষা হয় না। আমার মাননীয় প্রধানমন্ত্রী যেটা উনি লন্ডন থেকে একবারে স্বচক্ষে দেখে এসেছেন, সেখানে এই শিক্ষাটাই কিন্তু আছে। এবং উনি শুধু এখন না, এর আগেও 2001 থেকে 2005 পর্যন্ত যখন সরকার ক্ষমতায় ছিল, উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন এবং মূলত এই কেন্দ্রিক থিঙ্কিংই উনি কিন্তু সবসময় করে থাকেন। এবং আমি আশা করি যে যেহেতু এখন বাংলাদেশের প্রধান নির্বাহীর দায়িত্বে উনি আছেন, তো উনি এই বিষয়টাকে সর্বাপেক্ষা গুরুত্ব দিবেন। এই যে এবারে সরকারে আসার পরে বিশেষ করে আপনার তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা, তারপরে হইল গিয়া কারিগরি শিক্ষা, তারপরে আপনার কর্মমুখী শিক্ষা, তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপরে কম্পিউটার স্কিল ইত্যাদি, মানে অনেকগুলো বিষয়ের উপরেই কিন্তু উনি চমৎকারভাবে মনোনিবেশ করছেন এবং অন্যদের দিয়ে এই কাজগুলো খুব সঠিকভাবে করানোর চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে আমাদের একটি জাতীয় সেমিনারও অলরেডি অনুষ্ঠিত হয়েছে এবং ওখান থেকে ইউজিসিকে উনি দায়িত্ব দিয়েছেন। ইউজিসি সেটা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী স্কিল নির্ভর হয় এবং শিক্ষিত যেন বেকার বোঝা না হয়, এই লক্ষ্যে কিন্তু উনি কাজ করে যাচ্ছে। এবং আশা করি যে মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে, আমরাও সেই স্বপ্নটা দেখছি যে একটা সময়ে আমাদের দেশও কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে কম্পিটিশনে যুক্ত হবে। আমাদের কোনো ছেলে বেকার থাকবে না, কোনো ছেলে শিক্ষিত হয়ে ঘুরে বেড়াবে না, সে দেশের জন্য কাজ করবে, দেশপ্রেম তার মধ্যে জাগ্রত হবে এবং দেশের সম্পদে রূপান্তরিত। কি দারুণ। এটার সাথে মিল রেখে আমাদের দেশের অনেক প্রতিভা, যেমন যদি ফ্রান্স বলি, ফ্রান্সে এই মুহূর্তে কমপক্ষে 20 জন শিল্পীকে আমি চিনি, নানা জায়গার শিল্পী। তারা তাদেরকে এ গ্রেডের নাগরিক দিয়ে এবং নাগরিক সকল সুযোগ সুবিধা দিয়ে সেই শিল্পীকে তারা লালন পালন করছে। আমাদের দেশের শিল্পী, এই শিল্পী বা শিল্পকে এতদিন হয়তো এইভাবে ভাবা হয়নি, জন্যে তাদের বিদেশে গিয়ে বাস করতে হয়েছে ওই সরকারের। না, এই ক্ষেত্রে আমার একটু দ্বিমত আছে। সেটা হলো, এটা ঠিক আছে, এক পর্যায়ে আমি এটা সাপোর্ট করি যে সত্যিকারের শিল্পী, সত্যিকারের শিক্ষক, সত্যিকারের বিজ্ঞানী, সত্যিকারের কৃষিবিদ যদি হয়, তাহলে সত্যিকার অর্থেই দেশ থেকে তাদের কিন্তু পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। তা আমাদের শিল্পীরা কি করে এবং আমাদের শিক্ষকরা, আমি শিক্ষকদের কথাই বলি, একজন শিক্ষক যে কোনো একটা আদর্শের দ্বারক বাহক হতেই পারে, কিন্তু তার পেশাকে জলাঞ্জলি দিয়ে সে যদি অন্ধ আনুগত্য করে থাকে, সেটা কিন্তু খুবই খারাপ। আমরা কিন্তু আওয়ামী লীগের সময় দেখলাম যে অনেক শিল্পী, তারা শিল্পী সত্তাকে বিক্রি করে দিয়ে যেভাবে আওয়ামী লীগ হয়ে গেল, তাহলে তো এখানে আর শিল্পী সত্তা থাকলো না। এটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রত্যেকের পেশার জায়গা থেকে নিজেকে ঊর্ধ্বে রাখতে হবে। হ্যাঁ, এই জায়গায় যেন দলীয় কোনো কলুষতা তাকে কলুষিত করতে না পারে, সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। এটা যেমন প্রকৃত অর্থে, যেমন সাকিব আল হাসান আমাদের দেশের সেরা একজন প্লেয়ার, তাকে আওয়ামী লীগ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। মাশরাফি মর্তুজা, আমি তাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করতাম। শেখ হাসিনা কিন্তু তার ক্যারিয়ারটাই ধ্বংস করে দিয়েছে, তাকে কিন্তু এমপি বানানোর কোনো প্রয়োজন ছিল না। এবং সর্বশেষ আমরা আরও অনেকের বেলায় কিন্তু এই উদাহরণটা দেখতে পাই। আমিনুল ইসলাম বুলবুল ভাই, আমি তো অন্ধভাবে তার খেলা দেখার জন্য রাতের আধারে চুরি করে সিলেট থেকে আমি ঢাকায় আসতাম আমিনুল ইসলাম বুলবুলের ব্যাটিং দেখব। সে আমিনুল ইসলাম বুলবুলের কোনো প্রয়োজন ছিল না
ইন্টারিমের সময় এসে আসিফ মাহমুদের সাথে গাঁটছাড়া বেঁধে বিসিসিবির সভাপতি হওয়ার জন্য। আমি মনে করি যে সেটা হতে গিয়ে সে যে আমিনুলের যে ইমেজ সেটাই নষ্ট করে ফেলেছে। এবং সর্বশেষ যেটুকু হয়েছে এটাও আমি সাপোর্ট করি না। খেলোয়াড়রা থাকবে হলো গিয়া জাতির আইকন, শিল্পীরা থাকবে জাতির আইকন, আমাদের শিক্ষকরা থাকবে জাতির আইকন। হ্যাঁ, দলীয় আদর্শ একজন বিলং করতেই পারে, কিন্তু দলীয় রাজনৈতিক কর্মীর মতো সে কেন মাঠে নামবে, এবং সে কেন তার পেশাকে জলাঞ্জলি দিবে এবং নিজের আত্মসম্মানকে কেন বিক্রি করবে? তো সত্যিকার অর্থে যদি আমার দেশে সেই মানের শিল্পী, সেই মানের খেলোয়াড়, সেই মানের শিক্ষক এবং সেই মানের বিজ্ঞানী তার অবস্থান থেকে সে নিজেকে ডমিনেট করতে পারে বা প্রেজেন্ট করতে পারে, তো অবশ্যই জাতি তাকে সারা জীবন স্মরণ রাখবে, কেন রাখবে না? অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যাশা রাখি আমাদের মেধা আমাদের কাজে লাগবে এবং দেশ উন্নত দেশের তালিকায় পৌঁছাতে এইসব মেধাবী শিক্ষক, শিল্পী, বুদ্ধিজীবীদের অনেক ভূমিকা রয়েছে, সেটি অবারিত থাকবে। শেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানে, যেটি আমার আসলে কাজের ক্ষেত্র, সেটি হচ্ছে বাংলা এবং বাঙালিত্ব নিয়ে আমি কাজ করি। আমি যতদূর জানি আমাদের দেশে চায়না, কোরিয়া, জাপান, ফ্রান্স তাদের মাতৃভাষা অর্থাৎ জাপানিরা জাপানিজ ভাষা শেখানোর জন্য বাংলাদেশে অন্তত 5টি বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেটলি তারা অর্থ দিয়ে, তারা টাকা দিয়ে জাপানি ভাষাটা আমাদেরকে শেখানোর চেষ্টা করছে। কিন্তু পৃথিবীর বুকে ভাষা নিয়ে গর্ব আমাদের চেয়ে কারোর করার কথা নয়, কারণ রক্ত দিয়ে আমরা বাংলায় কথা বলবার অধিকার অর্জন করেছি। এবং আরেকটি তথ্য আপনি জানেন কি না, পৃথিবীর সুমিষ্টতম ভাষার যে তালিকা রয়েছে, বাংলা সবসময় সেরা 5-এর মধ্যে। এত মিষ্টি ভাষা পৃথিবীতে খুব কম আছে। কিন্তু সত্যিকার অর্থে এই বাংলা বিশ্বায়ন করবার জন্য, এই ভাষা, এই সংস্কৃতি বিশ্বায়ন করবার জন্য পৃষ্ঠপোষকতার জায়গা সরকারের পক্ষ থেকে, আমাদের অতীতের সকল সরকারের পক্ষ থেকে অবহেলা বা এটা প্রয়োজন আছে বলে মনে করেনি। আমার এরকম মনে হয়েছে আপনি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমার শিক্ষক, আমার কাছে মনে হচ্ছে আপনারও সেটা অনেকখানি বলবার জায়গা রয়েছে যে এই বাংলা শুধু বাংলাদেশে না, এই বাংলা এবং বাঙালি সংস্কৃতি সারা বিশ্ব ছড়িয়ে পড়বে। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা অনুধাবন করছে কম যে আমার ইংরেজিটা জানতে হবে বা জাপানে গেলে জাপানিটা জানতে হবে, কিন্তু বাংলাটা ঠিকমতো জানতে হবে। এই জায়গা কিন্তু অবজ্ঞা করছে আমাদের দেশের মানুষও। এটা অবধারিতভাবে সত্য, এবং এই ক্ষেত্রেও কিন্তু এটা বাস্তবতা মানতে হবে। কারণ এই যে আমার ভাষাকে আমি প্রেজেন্ট করব, এটাই তো দেশপ্রেম। অবশ্যই এই দেশপ্রেমটা আমাদের কয়জনের মধ্যে আছে? আমি সম্প্রতি চীন সফর করে আসলাম। আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে লোকটা ইংলিশ জানে, সে ইচ্ছে করে ইংলিশ বলে না, সে চায়না বলে। এটা হলো তাদের দেশপ্রেম। তা আমার দেশের, আমার শিক্ষিত যারা, আমরা একটু শিক্ষিত হলেই আমরা চেষ্টা করি কিভাবে মোটামুটি দাঁত চিবিয়ে চিবিয়ে 2-1টা ইংলিশ বলতে পারি। কেন? আমি আমার দেশীয় ভাষায় কেন কথা বলবো না? আমাদের কোর্ট থেকে অলরেডি অর্ডার হয়েছে যে নিজের মাতৃভাষায় কোর্টের রায় লেখার জন্য। সেটা কি বাস্তবায়িত হয়েছে? হয় নাই। কেন হয় নাই? তো আমার মনে হয় যে এই প্রশ্নটুকু আমাদের জাতীয় পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ এবং যারা নীতি নির্ধারক, প্রত্যেকেরই আসলে ধারণ করা উচিত যে মাতৃভাষা এটা আমার গর্বের ভাষা, এবং সত্যিকার অর্থেই এই ভাষায় চর্চা করার জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে। আমাদের এই ভাষার অধিকার আদায়ের জন্য সারা বিশ্বের মধ্যে একটাই এক্সাম্পল, যে বাংলা ভাষা অর্জনের জন্য সেখানে 52 ভাষা আন্দোলন হয়েছে। তো সেইটাকে কেন আমরা ধারণ করছি না? আমার মনে হয় যে এইটা আমার পক্ষ থেকেও এই সচেতনতা তৈরির যে কাজটুকু থাকবে, মিডিয়া, প্রত্যেকটি মিডিয়া, নট অনলি এই টেবিল, প্রত্যেকটি মিডিয়াও যেন এই বিষয়টা নিয়ে কাজ করে, এবং রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন তারাও এই ব্যাপারে খুব আন্তরিকতার সাথে কাজ করবেন। না হয় কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এটা আমরা তখনই বুঝি যখন বিদেশে কয়দিনের জন্য গিয়ে একটু দীর্ঘ সময় যখন আমরা অবস্থান করি, তখন একজন দেশের মানুষ পেলে বাংলা ভাষায় কথা বললে যে আনন্দটা আমরা পাই, তো ওই আনন্দটুকু দেশের মধ্যে অনুভব করতে হবে, তাহলেই কিন্তু সেটা বাস্তবায়ন হবে, না কিন্তু বাস্তবায়ন হবে না। কি দারুণ! বাংলা বাঙালিত্ব ছড়িয়ে পড়ুক এবং আরও গর্ব নিয়ে ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশায় চটজলদি নামে একটি পর্ব। আমি একটি বাক্য বলবো, তার বিপরীতে আপনার এক শব্দে বা এক বাক্যে যা মনে আসে। আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি কি? আল্লাহর সাহায্য। সবচেয়ে প্রিয় গ্রন্থ? আল কুরআন। সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব বা মানুষ? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচেয়ে প্রিয় শব্দ? আল্লাহ। সবচেয়ে অপছন্দের বিষয়? মিথ্যা। নেতৃত্বের প্রথম শর্ত?
নিজেকে উৎসর্গ করা, সাফল্যের মূল মন্ত্র, নির্লুপ থাকা, শিক্ষার্থীদের জন্য এক শব্দে একটি উপদেশ, ভালো মানুষ হওয়ার চেষ্টা করা, বাংলাদেশকে এক শব্দে প্রকাশ করলে কি বলবেন? এক শব্দে বা এক বাক্যে। আমার অস্তিত্ব। অবসর সময় কাটাতে ভালো লাগে নাকি বোর হন? বুর হই, কাজ না থাকলে ভালো লাগে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে আসলে চিনা। ভয় পান কিসে, কি বিষয়ে? ভয় পাই সবচেয়ে বেশি এই স্বার্থান্বেষী মানুষকে। যদি শিক্ষক না হতেন আর কি হতে চাইতেন? শিক্ষক না হলে কৃষক হতাম। আচ্ছা, পেছনে নয় সামনে চলো, এইটাকে আপনি এক শব্দে বা এক বাক্যে কিভাবে ব্যাখ্যা করবেন? যথার্থ এবং সময় উপযোগী। চা না কফি? চা। বই নাকি মোবাইল? বই। ফেসবুক নাকি বাস্তব জীবন? বাস্তব জীবন। কঠোর শিক্ষক নাকি বন্ধু সুলভ শিক্ষক? বন্ধু। সকাল নাকি রাত? সকাল। আবেগ নাকি যুক্তি? যুক্তি। পদ নাকি দায়িত্ব? দায়িত্ব। দায়িত্ব। জনপ্রিয়তা নাকি সততা? সততা। বক্তৃতা নাকি শ্রবণ, কোনটা বেশি প্রিয়? শ্রবণ। শহর নাকি গ্রাম? গ্রাম। রাজনীতি নাকি শিক্ষা? শিক্ষা। জয় নাকি শিক্ষা? শিক্ষা। একটি শব্দে নিজেকে কিভাবে পরিচয় করবেন? একটি শব্দে নিজেকে যেটা আমি বলতে চাই সেটা হলো যে আল্লাহর একজন প্রতিনিধি এবং আল্লাহর প্রতিনিধিত্বের যে কাজটুকু সেটুকু আঞ্জাম দেয়। অনেক ধন্যবাদ। শিক্ষক হিসেবে আপনাকে অনেক কাছে পেয়েছি, কিন্তু আজকের অনুষ্ঠানে প্রায় 1 ঘন্টা ধরে আপনার এত ব্যস্ততার মধ্য দিয়ে বসে অবিরামভাবে কথা শুনছি। 1 ঘন্টা আমি না, প্রায় 1.5 ঘন্টা। 1 ঘন্টা প্লাস সমৃদ্ধ হলাম নিজে, এবং এই পুরো অনুষ্ঠানটি যাবে, কোনো কাটাছাটা হবে না যেটুকু রিপিট ছাড়া। মানে পুরো অনুষ্ঠানটি শুধু আপনার শিক্ষার্থী না, পুরো বাংলাদেশে যারা রয়েছে, আমার মনে হয় এই অনুষ্ঠানটি দেখলে সে নিজেকে একটু নতুনভাবে উপলব্ধি করবার একটি সুযোগ পাবে। একেবারে শেষ পর্যায়ে আমাদের দর্শক শ্রোতাদের জন্য আপনার আর কিছু বলার আছে কিনা? অনেক ভালো। আসলে আমি আইডিয়াই করতে পারিনি যে আমার মাহাদি লালটু মানে তার প্রযোজনায় এবং পরিচালনায় এই ধরনের একটি প্রতিষ্ঠান। আমি অবশ্য দূর থেকে আন্দাজ করেছি যে একটা ভালো কিছু হবে, বাট এটার পরিসর এবং এর থিম এবং অবজেক্টিভস এইটুকু বুঝতে পেরে আমি আসলেই খুব মানে নিজেকে প্রাউড ফিল করি যে আমার শিক্ষার্থী সে। তো এই ধরনের প্রতিষ্ঠান সামনে আরও এগিয়ে যাক, এবং এই প্রতিষ্ঠানগুলো যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠান হয় সেটা অবশ্যই মানুষের মন জয় করবে আমার মনে হয়। তো মাহাদি লালটু যেমন মানুষের মন জয় করে, তার সৃজনশীল কর্মকাণ্ডও মন জয় করবে, সেটাই অত্যন্ত স্বাভাবিক। আমি এই প্রতিষ্ঠানের যারা জড়িত, যারা মানে হলো এই প্রতিষ্ঠানকে রান করাচ্ছে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে সমস্ত দর্শক এবং শ্রোতা যারা শুনছেন এবং দেখছেন, প্রত্যেকের প্রতি শুভকামনা, এবং প্রত্যেকের সামনের পথ চলা সহজ হোক, প্রত্যেকের জন্য শুভকামনা জানাচ্ছি। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথ বলেছেন, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ এখনই অন্ধ বন্ধ করো না পাখা। তো অধ্যাপক রইসুদ্দিন এমন একজন মানুষ, চূড়ান্ত অন্ধকারের মধ্যেও বিহঙ্গের মতো, পাখির মতো এই সাহসটুকু ধারণ করেন। কোনোভাবেই পাখা বন্ধ করা যাবে না, যত খারাপ আসুক, যত দুঃসময় আসুক, এই মহানভ অঙ্গন আনন্দ চিত্তে ঘুরতে হবে, জয় করতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসা দিয়ে পৃথিবীকে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমনি করে এগিয়ে যাক আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, আমাদের আগামী, আমাদের প্রিয় বাংলাদেশ। সকলকে আমার পডকাস্ট পেছনে নয় সামনে চলো আজকের পর্ব থেকে আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।